হ্যাঁ স্যার, মিন টেম্পারেচারের ওটা। আচ্ছা, সেখান থেকে আমরা তাহলে জিম ফ্লেন্সিয়াল তোমাদের হয়ে গেছে বললে। সেক্ষেত্রে আমরা কোন জিনিসটার দিকে যাই, হায়াসি। আচ্ছা, তোমরা এই হায়াসি ট্র্যাক, হায়াসি ফরবিডেন জোন ফোন এগুলো পড়েছো তো? হ্যালো হ্যালো, তোমরা এই যে হায়াসি ট্র্যাক, হায়াসি ফরবিডেন জোন এই জিনিসগুলোর কথা কি জানো? তোমরা তো স্টার ফরমেশন তো পড়েছো বললে। স্যার ফরবিডেন জোনটা শুনিনি। হায়াসি ট্র্যাক, হ্যাঁ স্যার, ওটা করেছি। আচ্ছা ওটা সংশোধন করেছো ওখান তাহলে? হ্যাঁ, ওখান থেকে ওই প্রোটোস্টার, তারপরে ঠিক আছে, তাহলে ওইগুলো প্রতিষ্ঠা করিয়েছেন। তোমরা একটু শঙ্করদাকে জিজ্ঞাসা করো যে উনি বোধহয় হায়াসি ফরবিডেন জোনটা হয়তো বলে দেবেন, ওইটার আশপাশেই থাকে আর কি জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি হচ্ছে আমরা যেটা করছিলাম যে এটা তো অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স। আমরা যেটা যাই সেটা হলো এই ওই স্টেলার ইকুইলিব্রিয়াম টিলিব্রিয়াম, ওই জায়গাটা থেকেই আরও ফার্দার যা যা কয়েকটা জিনিস বলা যায় সেই জিনিসগুলো আমরা বলতে থাকি, বলে আমরা ওই রেডিয়েশনের দিকটায় যাবো, মানে এনার্জি ট্রান্সপোর্ট ওই দিকটায় ঢুকবো। কারণ ওখান থেকে আমাদের ওই ডিটিডিআরপি আর ওই ইকুয়েশনগুলো আসবে আর কি। হ্যাঁ, মানে আমরা এখন যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে যে এই যে স্টেলার ইকুইলিব্রিয়াম অবস্থায় যে চারটে ইকুয়েশনের কথা তোমাদের লাস্ট দিন বলছিলাম, যে ডিএমডিআর, ডিপিডিআর, ডিটিডিআর এবং ডিএলডিআর, এই জিনিসগুলোর যে ইকুয়েশনগুলো বার করা। তো আমাদের ডিএমডিআরটা তো ট্রিভিয়াল, দেখো আমরা অলরেডি এইটা নিয়ে আলোচনা আগের দিনই করেছি। ডিএম, জয়েন করাতে বলছি। হ্যাঁ, ও হ্যাঁ, দেখো ডিএমডিআর এই জিনিসটা তো আমরা আগের দিনই করেছি, এটা খুব বেশি কঠিন নয়। ডিপিডিআর তোমাদের অলরেডি হয়ে গেছে। এখানে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ দরকার নেই, কারণ ইদার আর অথবা মাস, রেডিয়াস বা মাস, যে কোনো একটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে আমরা কাজ করি। এই দুটো আমাদের অলরেডি তোমরা দেখা আছে। আমাদের টার্গেট হচ্ছে ডিটিডিআর এই ইকুয়েশনটা কি হবে। দিস ইজ নন ট্রিভিয়াল, এটার স্যার জন্য আমাদের স্ক্রিনটা রোটেট করে দিলে ভালো হয় স্যার। কি করে দিলে ভালো হয়? স্ক্রিনটা রোটেট করে দিলে। ও আচ্ছা, ও হ্যাঁ 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 হ্যাঁ, দেখো ঠিক আছে, আমরা এইগুলো অলরেডি করেছি। লিখেই রাখি ফর কমপ্লিটনেস, এটা হচ্ছে 4 পাই r² রো ডিআর, মানে সরি ডিআর তো এখানেই আছে, 4 পাই r² রো। ডিপিডিআরটা তোমরা একটু বলো। জিএমএম বাই জি এম আর, তারপর কি হয়? রো আর রো আর বাই r², মাইনাস মাইনাস এইটা হয়। ডিটিডিআর এর এক্সপ্রেশনটা বার করতে গেলে আমাদের এর মধ্যে কি কি লাগবে দেখো। আমাদের এটাতে লাগবে হচ্ছে এইটা জানতে যে হাউ এনার্জি ইজ ট্রান্সপোর্টেড ইনসাইড দ্য স্টার। ঠিক আছে, এইটা জানতে লাগবে। তার জন্য কি কি প্রসেস আছে, একটা হচ্ছে আমরা বলেছিলাম আগের দিনই যে রেডিয়েশন হতে পারে, এটাই আমরা মেনলি দেখবো এইটা। দুই হচ্ছে আমাদের কন্ডাকশন হতে পারে। মজা হচ্ছে রেডিয়েশন যদি আমরা দেখে নিই, রেডিয়েশনের যেরকম এক্সপ্রেশনটা হয় বা ফর্মুলা হয়, কন্ডাকশন ইজ ভেরি নিয়ারলি লাইক দ্যাট। তারপরে কন্ডাকশন রেডিয়েশন মানে আমাদের হয়ে যাবে। আর আলাদা করে কনসিডার করতে হবে কনভেকশনের কেসটা, কারণ কনভেকশন বুঝতেই পারছো যে একটু ঝামেলা জিনিস, ইনইকুয়ালিটি ইত্যাদি চলে আসবে। এই তিনটে প্রসেস এনার্জি ট্রান্সপোর্ট স্টারের মধ্যে দিয়ে হতে পারে, অর্থাৎ আমার সেন্টারে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা যে বাইরে বেরিয়ে যাবে, সেটার জন্য এই তিনটে প্রসেস আছে মেনলি। তার মধ্যে রেডিয়েশন আর কনভেকশন, এগুলো নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। কন্ডাকশনটা মোরলেস রেডিয়েশনের মতোই ইকুয়েশনের ফর্মটা হয়, কাজে ওটা নিয়ে আমাদের বেশি বদারেশন নেই। এর মধ্যেও সবচেয়ে বেশি আমাদের ফোকাসটা থাকবে রেডিয়েশনটার উপর, কারণ বুঝতেই পারছো যে স্টারের মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সপোর্ট ছাড়াও যেহেতু অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোনমি করছো, সেখানে রেডিয়েশন মানে স্টার থেকে পৃথিবী অব্দি আলো আসাটা হচ্ছে ফুল ফেজেড রেডিয়েশন। কাজে রেডিয়েশনের দিকে আমাদের খুব বেশি করে মনোযোগ দিতে হবে, তাই না? কারণ ওটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও হতে পারে। ঠিক আছে, কাজে রেডিয়েশনটাকে আমরা বেসিক্যালি খুব বেশি ভালোভাবে করব। অর্থাৎ আমরা রেডিয়েটিভ এনার্জি ট্রান্সপোর্ট এইরকম একটা চ্যাপ্টার আমাদের করতে হবে। সেটা হচ্ছে রেডিয়েটিভ এনার্জি ট্রান্সপোর্ট, এই জিনিসটা আমরা করবো। ঠিক আছে, এইটা করলেই দেখবে সেখান থেকে আমাদের এই ডিটিডিআর এর এই যে চেহারাটা কি হবে ফর রেডিয়েশন এবং ফর কনভেকশন, একটু একটু আলাদা এক্সপ্রেশন আসে, সেটা বেরিয়ে আসবে।
এই হয়ে গেল। আর তারপরে আমাদের ডিএলডিআর হচ্ছে বেসিক্যালি এনার্জি প্রোডাকশনের সঙ্গে রিলেটেড, যেটা আমরা অলরেডি এইটার মতোই ফর্মুলাটা 4πr², কিন্তু তার সঙ্গে একটা রো আর এর জায়গায় এপসাইলনও বার হয়, যেখানে এপসাইলনও বার হচ্ছে ওই এনার্জি প্রোডাকশন রেট অ্যাট এ গিভেন রেডিয়াস ইত্যাদি। তো যাই হোক, এবং এইটার মধ্যে এইসব যখন রেডিয়েটিভ এনার্জি ট্রান্সপোর্ট ইত্যাদি করবো, সেখানেই দেখবে আমাদের এরকম জিনিসপত্র আসবে, যেটা অ্যাবজর্পশন, ঠিক আছে, তারপরে এমিশন, তারপরে ধরো আমাদের ওপাসিটি, এই ধরনের জিনিসগুলো কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই ব্যাপারগুলো আমরা যখন রেডিয়েটিভ এনার্জি ট্রান্সপোর্ট করবো তখন তার মধ্যে শিখবো। এটা সেটা আজকেই শুরু করবো, কারণ একদিন দেখা যাক কবে কি হয় ইত্যাদি। আচ্ছা, এই তো আমাদের আপাতত শুরু। আচ্ছা, এবার এইগুলোতে যাওয়ার আগে ওই স্টেলার ইকুইলিব্রিয়ামের ওই যেটা নিয়ে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা আগের দিনে একটু আলোচনা করছিলাম, সেটারই একটুখানি আমাদের বাকি আছে, সেটা বলে নিই। সেটা হচ্ছে রিগার্ডিং হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। সেটাতে আমাদের আরো কিছু কথা বাকি আছে। আমরা কি কি দেখেছিলাম? আমরা সেন্ট্রাল প্রেসার অ্যান্ড সেন্ট্রাল টেম্পারেচার, এদের আমরা কি দেখেছিলাম, যে আমরা মিনিমাম ভ্যালুটা এস্টিমেট করেছিলাম। মিনিমাম ভ্যালু, তাই না? এটা আমরা বার করেছিলাম অলরেডি আগের দিন, তাই তো? আচ্ছা, এবার এই স্টারের মধ্যে যে সব জিনিসপত্র থাকে, মানে এই হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম রিলেটেড, সেখানে দু একটা জিনিসের কথা আরো বলে নিতে হবে। সেটার মধ্যে একটা জিনিস হচ্ছে টাইম স্কেল। তোমরা এটা যদি জানা থাকে তাহলে আমাকে বলো, তাহলে আমি এটা নিয়ে বেশি বকর বলবো না, হলে এটা নিয়ে বলতে হবে। তারপরে 3 রকম টাইম স্কেল আছে। একটা হচ্ছে ডাইনামিক্যাল টাইম স্কেল, এটা কি তোমরা জানো? না স্যার। আচ্ছা, একটা ডাইনামিক্যাল টাইম স্কেল বলে একটা জিনিস হয়। 2 নম্বর হচ্ছে থার্মাল টাইম স্কেল বলে একটা জিনিস হয়। আর 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াস টাইম স্কেল বলে একটা জিনিস হয়। হ্যাঁ, এই 3 রকম টাইম স্কেল স্টারের মধ্যে থাকে। কোনটা কি? দেখো, ডায়নামিক্যাল টাইম স্কেল হচ্ছে যে ধরো যে তোমার এই যে স্টার কিভাবে ব্যালেন্সে থাকে আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে যে গ্র্যাভিটি সেন্টারের দিকে টানছে, তাই না? গ্র্যাভিটি সেন্টারের দিকে টানছে সব জিনিসকে, আর থার্মাল প্রেসার জিনিসটাকে সবাইকে কোলাপস করতে দিচ্ছে না। এই তো ব্যাপারটা। গ্র্যাভিটি ইজ ব্যালেন্সড বাই থার্মাল প্রেসার, তাই তো? এবার ধরো কোনো কারণে স্টারের মধ্যে যদি গ্র্যাভিটি এবং থার্মাল প্রেসারটা একটা সিরিয়াস কোনো ইমব্যালেন্স হয়ে যায়, মানে গ্র্যাভিটি যদি উইন্স ওভার এরকম সিচুয়েশন, মানে থার্মাল প্রেসারটাকে হয়তো কোনো কারণে লুজ করে গেল, যেমন এনার্জি প্রোডাকশন বন্ধ হয়ে গেলেই সেটা হবে। হ্যাঁ, এইটা যদি হয় যে গ্র্যাভিটি ইজ সিরিয়াসলি আউট অফ ব্যালেন্স উইথ থার্মাল প্রেসার, সেক্ষেত্রে স্টারটা কোলাপস করতে বা কন্ট্রাক্ট করতে শুরু করবে, ঠিক আছে? এবার সেইটা করতেও যতটা টাইম লাগে, একটা স্টার যদি এই প্রেশারটা, থার্মাল প্রেশারটা যদি হঠাৎ করে কোনো কারণে ড্রপ করে যায়, তাহলে গ্র্যাভিটি কি করবে? গ্র্যাভিটি ওকে টেনে সেন্টারের দিকে ঢুকিয়ে আনতে চাইবে। তাহলে এই যে ওভারঅল নেট যে ফোর্সটা পড়বে টুয়ার্ডস দ্য সেন্টার, সেটা স্টারটাকে কন্ট্রাক্ট করাতে শুরু করবে, ঠিক আছে? এইভাবে কন্ট্রাক্ট করে স্টারটার কোলাপস করে যেতে যতক্ষণ টাইম লাগে, সেইটা হচ্ছে আমাদের ডায়নামিক্যাল টাইম স্কেল। বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এইটা হচ্ছে থার্মাল টাইম স্কেল। আর 2 নম্বর কি টাইম স্কেল বললাম? সরি, থার্মাল না, এটা হচ্ছে ডায়নামিক্যাল টাইম স্কেল বললাম। 2 নম্বর হচ্ছে থার্মাল টাইম স্কেলটা। থার্মাল টাইম স্কেলটা কি জিনিস? এইটা ডায়নামিক্যালটা আমাদের হয়ে গেছে। আর থার্মাল টাইম স্কেল হচ্ছে, দেখো, যে টোটাল যে থার্মাল এনার্জি স্টারের মধ্যে আছে, ঠিক আছে, স্টারের মধ্যে একটা গিভেন সময়, গিভেন ইনস্ট্যান্টে টোটাল থার্মাল এনার্জি কিছু একটা তো রয়েছে। সেই পুরো এনার্জিটাকে ও যে রেটে ওর সারফেস দিয়ে এনার্জিকে ছেড়ে দিচ্ছে, সেইটাকে সেই রেটে ছাড়তে থাকলে ওই টোটাল থার্মাল এনার্জিটা লস করে যেতেও যে টাইমটা লাগবে, সেটা হচ্ছে থার্মাল টাইম স্কেল। তার মানে থার্মাল টাইম স্কেল কি দাঁড়ালো?
থার্মাল টাইম স্কেলটা হচ্ছে দেখো যে টোটাল থার্মাল এনার্জি অফ দ্য স্টার, আমি এখানে ওষুধ ধরবে না, এখানে গিয়ে লাভ নেই, টোটাল থার্মাল এনার্জি of the star divided by the rate of energy loss from the surface. ঠিক আছে, এইটা মানে বেসিক্যালি রেট অফ এনার্জি লস বুঝতে পারছি, এটা স্টারের আউটার সারফেস লুমিনোসিটি, সেটাই তো রেট অফ এনার্জি লস, এনার্জি রেডিয়েটেড পার ইউনিট টাইম, সেটাই তো এনার্জি লস। এবার সেইটা দিয়ে তুমি যদি স্টারের থার্মাল এনার্জিটাকে ভাগ করো, তাহলে তোমার কি হবে যে পুরো এনার্জিটা ওই রেটে লুমিনোসিটি থেকে যদি কনস্ট্যান্ট মেনটেন হয়, তাহলে যতক্ষণে পুরো থার্মাল এনার্জিটা লুজ করে যাবে, সেটা হচ্ছে ওর থার্মাল টাইম স্কেল। ঠিক আছে, দেখো বোঝা গেল কিনা। এটা কিন্তু খেয়াল করো, স্টারের টোটাল এনার্জি নয়, টোটাল থার্মাল এনার্জির কথা বলা হচ্ছে। এটা কি তোমরা বুঝতে পারলে তো? থার্মাল টাইম স্কেল হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, আর লাস্ট কি আছে, তোমরা কি সব চুপচাপ কেন? লিখছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আর নিউক্লিয়ার টাইম স্কেলটা হচ্ছে দেখো যে টোটাল এনার্জি রিসোর্স অফ দ্য স্টার। টোটাল স্টারের মধ্যে যে এনার্জি রিসোর্স আছে, সেইটা যদি ওই একই রেট অফ এনার্জি লস দিয়ে যদি তুমি ভাগ করো, the rate of energy loss from the stellar surface, স্টারের সারফেস থেকে যে টোটাল এনার্জি লস হচ্ছে, সেইটা দিয়ে ভাগ করতে হবে টোটাল এনার্জি কন্টেন্ট অফ দ্য স্টার, মানে টোটাল এনার্জি রিসোর্স অফ দ্য স্টার। সেইটা করলে যেটা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়ার টাইম স্কেল, এই জিনিসটা। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটু ফারাকটা একটু বলবেন? তুমি বুঝলাম ভালো না। করে খেয়াল করো, একটা হচ্ছে থার্মাল এনার্জি ইন দ্য স্টার, আরেকটা হচ্ছে টোটাল এনার্জি রিসোর্স অফ দ্য স্টার। একটা হচ্ছে টোটাল থার্মাল এনার্জি, সেটা কিন্তু টোটাল এনার্জি রিসোর্সটার সঙ্গে সমান নয়। থার্মাল এনার্জি মানে কোনো একটা গিভেন ইনস্ট্যান্টে ওর মধ্যে যা কেটি মার্কা এনার্জি যতটা আছে, আর এনার্জি রিসোর্স মানে ওর মধ্যে যা ধরো মাস আছে বা ইত্যাদি, সেই পুরোটাকে নিউক্লিয়ারে কনভার্ট করলে যা দাঁড়াবে। কাজে বুঝতে পারছি এটা অনেক বেশি নিচেরটাই। ঠিক আছে, স্যার আপনি বলেছিলেন ওই হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জন্য 5 to 10% করে মাসটা হ্যাঁ, ইউজ এটা হয়, এটা এটা তো সেটার কথা হচ্ছে, সেটাই দাঁড়া, এটা সেটার কথা হচ্ছে না, এটা হচ্ছে তোমার স্টারের মধ্যে যা টোটাল এনার্জি রিসোর্স আছে। রিসোর্স মানে মানে কিন্তু এনার্জি, টোটাল মাস। টোটাল, হ্যাঁ, ও ঠিক আছে। ওটা হচ্ছে বলেছিলাম যে কতটা বার্ন হয়ে গেলে স্টারটা টের পেতে শুরু করবে, বুঝতে পারছো? ধরো তোমার শরীর অসুস্থ হবে, এবার তুমি অসুস্থতাটা টের পাওয়ার জন্য তো ধরো একটা মাইক্রোব তোমার শরীরে ঢুকে একটা সেলকে ডিস্টার্ব করলো, তাহলে কি তুমি অসুস্থতা টের পাবে? দুটো সেল হলেও পাবে না, 10টা সেল হলেও পাবে না। ওটার জন্য বেশ কয়েক লক্ষ কোটি সেল যদি ডিস্টার্ব হয়, তবে তুমি শরীরে অ্যাকচুয়ালি টের পেতে শুরু করবে। সেই জিনিসটার কথা হচ্ছে, ঠিক আছে। একটা সার্টেন পার্সেন্টেজের ওপরে গেলে তখন ও ফিল করতে পারে যে হ্যাঁ ঝামেলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডাইনামিক্যাল টাইম স্কেলটাকে নর্মালি বোধ হয় টিডি এরকম কিছু একটা দিয়ে লেখা হয়। ডাইনামিক্যাল টাইম স্কেলকে লেখা হয় হচ্ছে, দেখি আমি এখানে একটা বিশ্রীভাবে একটু দাগ দিয়ে দেবো। ডাইনামিক্যাল টাইম স্কেলটাকে বলে টিডি, এরকম। থার্মাল টাইম স্কেলটা বুঝতেই পারছো, টিএইচ হবে, টি থার্মাল। আর নিউক্লিয়ার টাইম স্কেলটা হচ্ছে টি এনইউসিএল, যেমন হোক টিএনও লিখতে পারো, যাই হোক। ঠিক আছে, এই 3 রকম টাইম স্কেল। বুঝতেই পারছো যে একটা স্টার যদি হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম থেকে বেরিয়ে যায়, তাহলে সবচেয়ে ফাস্ট কোলাপস করবে। তাহলে এইটা সবচেয়ে ছোট ভ্যালু ডাইনামিক্যাল টাইম স্কেলটা। থার্মাল এনার্জি যেটা, সেটা বেশ কিছুটা পরিমাণ আছে,
কাজেই টোটাল এনার্জি লস পার ইউনিট টাইম সেইটা দিয়ে ভাগ করে যে ব্যাপারটা আসবে, অর্থাৎ থার্মাল টাইম স্কেল যেটা আসবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো ডায়নামিক্যাল থেকে বড় হবে। আর নিউক্লিয়ার এনার্জিটা যেহেতু টোটাল যে এনার্জি রিসোর্স অফ দ্য স্টার সেটা যেহেতু আরও অনেক বেশি, দেখো ভাগটা কিন্তু এই সেকেন্ড আর থার্ড জিনিসটা একই জিনিস দিয়ে ভাগ হচ্ছে, যে এনার্জি radiated out from the star surface in a unit time, energy lost through the stellar surface, সেটা কিন্তু একই, কিন্তু ওপরের কোয়ান্টিটিটা টোটাল থার্মাল টাইম স্কেলের জন্য, আর টোটাল নিউক্লিয়ার এনার্জি ও টোটাল এনার্জি রিসোর্স যেটা নিউক্লিয়ার টাইম স্কেলের জন্য। কাজেই এইটা যেহেতু বড় বুঝতেই পারছো, কাজেই টি নিউক্লিয়ারটা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে? দেখো বোঝা গেল। স্যার ডাইনামিক্যাল স্কেলটা ছোট সব থেকে কেন হবে একবার বলুন। কেন, দেখো যে যদি আউট অফ ইকুইলিব্রিয়াম হয়ে যায়, বেসিক্যালি ফোর্স ইমব্যালেন্স হয়ে গেল, তাহলে কি হবে, ও ধাই করে টেনে বিয়ে করে দেবে। মানে সূর্যে যদি তুমি ধরো আজকে ধরো গ্র্যাভিটেশনাল ফোর্সটা হঠাৎ বেড়ে যায়, ওর ইকুইলিব্রিয়ামের বাইরে চলে যায়, তাহলে তুমি দেখবে ওটা তো আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কোলাপস করে যাবে পুরো জিনিসটা। ঠিক আছে? ওয়ারাস টোটাল থার্মাল এনার্জিকে প্রেজেন্ট রেটে যদি ওকে লস করতে হয়, তাহলে তার থেকে অনেক বেশি সময় লাগবে, তাই না? ডায়নামিক্যাল টাইম স্কেলটা কি কোলাপস হওয়ার টাইম, যে একটা জিনিস আউট অফ ইকুইলিব্রিয়াম চলে গেছে কতক্ষণে কোলাপস করবে, সেটা ঘন্টার রেঞ্জে হবে। আর থার্মাল এনার্জি যেটা সেটা লুজ করা বা নিউক্লিয়ার এনার্জি লুজ করা মানে তো স্টারের মধ্যে টোটাল মেটেরিয়াল আছে, রেডিয়েট করে করে কি হচ্ছে, রেডিয়েট করে করে যেটা বেরোনো সেটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড, এখন যেরকম রেডিয়েশন আছে সেই একই রেডিয়েশন হয়ে চলেছে। ধরো নতুন করে আর এনার্জি প্রোডাকশন যদি আর না হয়, থার্মাল যা গিভেন এনার্জি আছে সেটা যদি টোটাল লুজ করতে হয় কতক্ষণ লাগবে, সিমিলারলি টোটাল নিউক্লিয়ার এনার্জি রিসোর্স সেটাকে লুজ করতে কতক্ষণ লাগবে, এগুলো হচ্ছে থার্মাল এবং নিউক্লিয়ার টাইম স্কেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, অন্য কেউ একটা কিছু বললে হুমা করে। আচ্ছা, এবার দেখো যে আমরা স্টারের এই যে দুটো একটা এই যে ওপরে যা যা আলোচনা করেছি, আগের দিনে যে আলোচনা করলাম হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জায়গায়, সেখানে খুব বেসিক দুটো অ্যাজাম্পশন বসে রয়েছে। সেই অ্যাজাম্পশনগুলো কী কী? 1 নম্বর হচ্ছে যে আমাদের ওই মানে স্টারের ইভলিউশনটাকে আমরা ইগনোর করতে পারছি, এটা 1 নম্বর অ্যাজাম্পশন, তাই তো? এক নম্বর অ্যাজাম্পশন হচ্ছে though the star is actually always evolving, but in the steady state, মানে স্টেবল ইকুইলিব্রিয়াম যখন স্টেডি স্টেটে, the rate of change of any of its properties, মানে প্রপার্টিসগুলো কীরকম, ফর এক্সাম্পল হচ্ছে মাস, প্রেশার, রেডিয়াসটাকে স্মলার দিয়ে লিখি, রেডিয়াস, টেম্পারেচার, লুমিনোসিটি, এই যে রাশিগুলো, এইগুলোর যে কোনোটার রেট অফ চেঞ্জ অফ দিস থিংস, এগুলো উইথ টাইম ইজ অলমোস্ট ইগনোরেবল। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর অ্যাজাম্পশন, যে এটা নিয়ারলি ইগনোর করার মতো হবে, এত কম হবে যে যদিও ভেরি করছে কিন্তু সেটা ডিটেক্টেবল নয়, ভীষণ স্মল। যেটা আমরা আগেও বলেছি, এইটা তো অলরেডি তোমাদের জানা অ্যাজাম্পশন, যে এইটা আমরা ধরে এগোচ্ছি, এবং এটাকে অবজারভেশন সাপোর্টও করে। 2 নম্বর অ্যাজাম্পশনটা হচ্ছে যে স্ফেরিক্যাল সিমেট্রির অ্যাজাম্পশন। Assumption of spherical symmetry, এটাও তোমাদের আগের দিন আমি একটুখানি বলেছিলাম, ওই যে মনে আছে পৃথিবীর গায়ে তুমি হিমালয় পাহাড় যদি দেখো পার্সেন্টেজ ক্যালকুলেট করে দাও, খুব বেশি না, সেটা যেগুলো স্টারের জন্য তাই।
এবার স্টারের গায়ে তো হিমালয় পাহাড় নেই, মানে আমি জাস্ট এইভাবে ভাবো যে স্টার ধরো একটা রয়েছে সাপোজেটলি স্ফেরিক্যাল সিমেট্রি, কিন্তু স্টারের তো ইউজুয়ালি নিজের অ্যাক্সিসের চারপাশে রোটেশন থাকবে, তার ফলে স্টারটা সামান্য একটু বাল্জড আউট হওয়ার কথা। এবার অ্যাকচুয়াল ডায়ামিটারের তুলনায় ওই বাল্জ আউট হয়ে যেটা হচ্ছে সেটা কতটা বেশি কম সেইটা একটা হিসাব সাপেক্ষ ব্যাপার, কিন্তু সামান্য এইটা একটা রয়েছে যেটাকেও আমরা কাইন্ড অফ ইগনোর করছি। বুঝতে পারছো? দেখো এটা ইগনোর করাতে কি হচ্ছে, অ্যাজাম্পশন অফ স্ফেরিক্যাল সিমেট্রি আমাদের কি হেল্প করে যে অল প্যারামিটারস আর thought to be functions of radius only, তাই না? তুমি যদি স্ফেরিক্যাল সিমেট্রি থেকে বেরিয়ে যাও তাহলে থিটা ফাই সব ডিপেন্ডেন্স চলে আসবে, তখন অনেক হ্যাপা হবে অঙ্ক করতে, দম বেরিয়ে যাবে। বুঝে যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার এই অ্যাজাম্পশনগুলো we have to check if these assumptions are valid or not, or to what extent they are valid। মানে এই অ্যাজাম্পশনগুলো তো কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন, কাজেই তার মধ্যে একটা ভ্যালিডিটি রেঞ্জ থাকবে, সেটা আমাদেরকে একটুখানি দেখতে হবে যে মোটামুটি অ্যাজাম্পশনগুলো মানে ওয়েল ওয়ার্স কিনা, মানে অ্যাজাম্পশনগুলো ঠিক অ্যাজাম্পশন হলো কিনা, ঠিক আছে? সেটা কীভাবে এস্টিমেট করা যায় দেখা যাক। অল প্যারামিটার স্যার ওটা কি লিখেছেন? All parameters are thought to be আচ্ছা আচ্ছা। functions of radius only। সেটা কিভাবে করা যাবে দেখো, যে অলরেডি তোমাদের কিভাবে বলি, হ্যাঁ দেখো যে যেমন যেমন ধরো মানে বেসিক্যালি আমরা এই প্রথম অ্যাজাম্পশনটা কি বলছি যে নো ডেল ডেল টি, এটা নেই, ঠিক আছে? এবার আমরা যদি এইটাকে চেক করার জন্য ধরো আমি ধরে নিলাম একটা সামান্য ডেল ডেল টি আছে, ঠিক আছে? মানে ধরো ইফ উই generalize the equation of, এই ইকুয়েশনটাকে এভাবে লেখে আর কি, হ্যাঁ, ইকুয়েশন অফ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, এটাকে জেনারেলাইজ করছি টু অ্যাকাউন্ট ফর আ নেট ইমব্যালেন্স। তোমরা হাতের লেখা কোথায় পড়তে পারছো না, নেট ইমব্যালেন্স, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা এরকম ভাবতে পারি দেখো যে এই যে জি এম আর রো আর বাই আর স্কোয়ার, যেটা তোমার ডিপিডিআর ছিল, এটাই তো তোমার দেখো ডিপিডিআর ইকুয়াল টু দিস, এটা ছিল। এর জায়গায় আমরা চেঞ্জ করব কি, আমরা বলবো যে দেখো এইটা এদিকে প্রেসার গ্রেডিয়েন্ট, এদিকে তোমার গ্র্যাভিটি গ্রেডিয়েন্ট, এরকমভাবে ভাবতে পারো জিনিসটাকে, তাহলে এই দুটো ব্যালেন্স করছে। সেটাকে আমরা যদি বলি যে না ব্যালেন্স করছে না, একটু আউট অফ ব্যালেন্স আছে, তাহলে এই দুটোকে যদি ইকুয়েশনের একদিকে নিয়ে যাই, তুমি যদি ইকুয়েশনটাকে এভাবে লেখো যে মাঝখানের এইটাকে মুছে দিই, আমি জাস্ট প্লাস করে লিখলাম দিস প্লাস দিস ইকুয়াল টু জিরো, এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে। এইটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের সিনারিও, যেটা ওই ইকুয়েশনটাকে এভাবে লিখেছি। যদি এইটার ব্যালেন্স না হয় সেক্ষেত্রে ডান দিকটা জিরো হবে না, তখন কি হবে, এটা হচ্ছে রো আর ইন্টু সাম সর্ট অফ অ্যাক্সিলারেশন আসবে, তাই না? কেন এরকম লিখলাম খেয়াল করো, যে দেখো প্রেসার জিনিসটা কি, প্রেসার হচ্ছে দেখো ফোর্স বাই এরিয়া, তাহলে ডিপিডিআর এই জিনিসটা হচ্ছে প্রেসার বাই রেডিয়াস, কাইন্ড অফ মানে ডাইমেনশনালি যদি দেখো, তার মানে দিস ডিভাইড বাই আর, অর্থাৎ তোমার এখানে ফোর্স ডিভাইড বাই ভলিউম। এবার ফোর্সটাকে তুমি যদি মাস ইন্টু অ্যাক্সেলারেশন বলো, ডিভাইড বাই ভলিউম, তার মানে হচ্ছে রো ইন্টু অ্যাক্সেলারেশন,
বুঝতে পারছো কেন এভাবে লিখলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, তাহলে সেই কারণে আমি এইটা লিখছি আর কি। যখন আমার আউট অফ ব্যালেন্স তখন দিস থিং। এর মধ্যে ডিডিটি আছে কেন? এই যে এর মধ্যে ডেল টু ডেল টি টু আছে, ঠিক আছে? সেটা আমার ওই ডেল টু ডেল টু নিয়ে বিশাল কিছু বক্তব্য নেই, আমি সেখানে একটা এস্টিমেশন করবো, কাজে এখানে আমার ডিডিটি ফি ভাবার দরকার নেই। জাস্ট এটা ভাবো যে আমার যদি ইনইকুইলিব্রিয়াম থাকে, অর্থাৎ এইটা কি হবে, এই অ্যাক্সিলারেশনের এগেনস্টে এই অ্যাক্সিলারেশনের এগেনস্টে আমার ওই জিনিসটা কোলাপস করছে পার ইউনিট ভলিউমে মাস যেটা, অর্থাৎ ধরো একটা এলিমেন্ট ইউনিট ভলিউমের যে মাস সেটা বেসিক্যালি এই অ্যাক্সিলারেশনে সেন্টারের দিকে কোলাপস করতে শুরু করবে। এরকম একটা ইকুয়েশন আসবে জেনারেলাইজেশনের ফলে, তাই না? এই যে জেনারেলাইজ করাতে কি হলো, যেটা এইটুকু ইকুয়াল টু 0 ছিল তার জায়গায় এটা ইকুয়াল টু দিস অ্যাক্সিলারেশন ইনটু টু, এরকম একটা জিনিস চলে এসেছে, ঠিক আছে? এবার যেই হবে তখন এখানে একটা ছোট অঙ্কের গন্ডগোলকে ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে তখন আমি আর ডিপিডিআর লিখতে পারবো না, বুঝতেই পারছো, তখন আমাকে লিখতে হবে ডেল পি ডেল আর, কারণ ওখানে আসলে টাইম ডিপেন্ডেন্স ঢুকে রয়েছে, কাজেই শুধু তো প্রেশারটা তখন আর এর ফাংশন হবে না, এরকম লেখা উচিত তখন, মানে টেকনিক্যালি স্পিকিং। বোঝা গেল? এবার এরপরে আমরা এগোবো কি করে এখান থেকে? এগোনোর কায়দাটা হচ্ছে, দেখো এরকম ভাবে ভাবি যে সে del p del r is a fraction of the gravitational gradient. ঠিক আছে, কিরকম ফ্র্যাকশন, মানে বেসিক্যালি আমি বলছি ডেল পি ডেল আর এই যে জিনিসটা, সেটা ধরো তোমার এই যে গ্র্যাভিটির জন্য যেটা যে জি এম আর রো আর বাই আর স্কোয়ার, এই জিনিসটার এইটা ধরো একটা ফ্র্যাকশন, ধরো ল্যামডা ফ্র্যাকশন, কারণ বুঝতেই পারছো যে এইটা ছোট এইটা বড় তবে না কোলাপস করবে, তাই না? প্রেশারটা যদি প্রেশার গ্রেডিয়েন্ট যদি গ্র্যাভিটির থেকে বেশি হয়ে যায় তাহলে তো স্টারটা ফেটে বেরিয়ে যাবে, সেটার কথা হচ্ছে না। আমরা বলছি ইমব্যালেন্স, সেটা কোলাপস করাবে, তার মানে প্রেশার গ্রেডিয়েন্টের তুলনায় গ্র্যাভিটেশনাল ফোর্সের যে গ্রেডিয়েন্ট সেটা বেশি হবে, তার মানে প্রেশার বাই গ্র্যাভিটি গ্রেডিয়েন্ট, দিস উইল গিভ আস আ ফ্র্যাকশন। ঠিক আছে, কি বোঝা গেল কোনো কি? হ্যাঁ স্যার। এই অ্যাসাম্পশনটা আমরা কেন নিতে পারছি স্যার? কিসে অ্যাজাম্পশনটা তো ছিল হচ্ছে যে ব্যালেন্স করে আছে। এবার আমি বলছি যদি ব্যালেন্স না থাকে তখন কোলাপস করবে। এবার কোলাপস করা মানে তখন ইকুয়েশনের চেহারাটা এরকম হবে। এবং তারপরে এবার এখান থেকে এগোবো কি করে? এখানে তো এবার তুমি তো ডিপিডিআর অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারবে না, এবার আমরা এস্টিমেট করতে পারি। কি এস্টিমেট করবো? ধরো এরকমভাবে ভাবলাম যে ধরো এইটা যদি এইটা সমান না হয়ে ধরো এর হাফ হয়ে যায়, বা ধরো এর 2/3 হয়ে যায়, বা 1/10 হয়ে যায়, বা ধরো 9/10 হয়ে যায়, বুঝতে পারছো? সেগুলো হচ্ছে এই ল্যামডার ভ্যালুগুলো, যে এইটার সঙ্গে আউট অফ ব্যালেন্স মানে কি, দুটো রেশিওটা আর 1 নয়। আগে তো রেশিওটা 1 থাকলে তো জাস্ট ইকুইলিব্রিয়াম হচ্ছিল, রেশিওটা যে ফ্র্যাকশন হয়ে যাবে তার মানে প্রেসার গ্রেডিয়েন্টটাকে গ্র্যাভিটেশনাল পুলের গ্রেডিয়েন্ট ওভার পাওয়ার করছে। কতটা ওভার পাওয়ার করছে? এই ফ্র্যাকশন পরিমাণে। বোঝা গেল? বোঝা তো গেল, কিন্তু মানে অ্যাসাম্পশনটা বড় উইয়ার্ড লাগছে। মানে এখানে অ্যাজাম্পশনটা তো এটা নয়, অ্যাজাম্পশনটা তো ছিল হচ্ছে এইটা হচ্ছে অ্যাজাম্পশন যে ব্যালেন্সে আছে। এবার আমি যদি বলি যে আউট অফ ব্যালেন্স হয়ে গেছে, তাহলে আমি একটা এস্টিমেট করতে চাই যে ধরো কতটা আউট অফ ব্যালেন্স হলে কত তাড়াতাড়ি কোলাপস করবে বা ইত্যাদি। স্যার ল্যামডাটা কি কনস্ট্যান্ট কোনো? আরে ভগবান, তুমি কথা শুনছো না? আমি কি বলছি যে এই জিনিসটার রেশিওটা একটা কোনো একটা ফ্র্যাকশন, কনস্ট্যান্টের কথা আসছে কেন? ধরো বললাম যে আমি কিভাবে হিসাবটা করব, যে প্রেসার গ্রেডিয়েন্টের তুলনায় গ্র্যাভিটি গ্রেডিয়েন্টটা ডবল হয়ে গেছে, মানে আউট অফ ব্যালেন্স হয়ে যায়, মানে কি একটা কম একটা বেশি, সেই রেশিওটা সেটা কনস্ট্যান্টের কি আছে, হাফও হতে পারে, 2/3 হতে পারে, 9/10 হতে পারে, যা খুশি হতে পারে।
some fraction, whatever fraction it is. বুঝতে পারলে? আরে স্যার হ্যাঁ তাহলে এই ধরো আমি বলছি যে ধরো এইটার তুলনায় ধরো 1% কমে গেছে বা 10% কমে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে ওটা যদি এইটা যদি 9 হয়, কি বলবো, এটাকে যদি তুমি 10 ইউনিট ধরো, এটা তাহলে 9 ইউনিট, তাহলে রেশিওটা 9/10 হয়ে যাবে ল্যামডাটা তখন। আমি যদি বলি 20% কমে গেছে, তাহলে 8/10 হয়ে যাবে ল্যামডাটা। এরকম বিভিন্ন ভ্যালু হতে পারে। আমি জাস্ট দেখতে চাইছি যে কিরকম পরিমাণ রেশিও হলে কি দাঁড়ায় ব্যাপারটা, বোঝা গেল? হ্যাঁ স্যার ফর সে ধরো 10% ইমব্যালেন্স, এটা হচ্ছে ফর 20% ইমব্যালেন্স, ইত্যাদি এটসেট্রা। বিভিন্ন হতে পারে, কনস্ট্যান্টের কি আছে, হোয়াট এভার কিছু একটা ভ্যালু দেবে। আচ্ছা, এইটা যদি হয় তাহলে কি দাঁড়াবে? এটার ফলে কি হবে? ইনওয়ার্ড অ্যাক্সিলারেশন হবে একটা, ঠিক আছে? সেই অ্যাক্সিলারেশনটা কত হবে? দেখো আমরা জানি এস হচ্ছে হাফ এফটি স্কোয়ার, এরকম ধরনের ধরো, মানে এই যে ইনওয়ার্ড অ্যাক্সিলারেশন যে কোলাপস করবে, কতটা কোলাপস করবে সেই পরিমাণটাকে যদি তুমি সে ধরো একটা এস বলো, বা সে ধরো ডেল্টা এস যদি বলি, ঠিক আছে? মানে রেডিয়াসটা কতটা কমবে এরকম একটা কিছু, সেটা হিসাবটা কীরকম হবে? হাফ ইন্টু, ধরো যদি পাতি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাকে যদি জি বলে বলি, যেটা এটাকে আমি বলতেই পারি, তাহলে জি এর সঙ্গে একটা ল্যামডা ফ্যাক্টর ঢুকে যাবে, হাফ জি ডেল্টা টি স্কোয়ার, এরকম একটা জিনিস হবে। কি এটা হচ্ছে ফর ইনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট ডেল্টা এস ইন টাইম ডেল্টা টি, বুঝা গেল? হ্যাঁ স্যার দেখো যে তোমার কীভাবে বলি, দেখো ওভারঅল জিনিসটা হচ্ছে, দেখো যদি কোনো প্রেশার না থাকতো তাহলে গ্র্যাভিটি কি ফোর্সে কোলাপস করাতো? জি এম রো বাই আর স্কোয়ার, তাই তো? এইটা পুরোটাই কোলাপস করতে হেল্প করতো, ঠিক আছে? তার জায়গায় তোমার এখন এটা থেকে বিয়োগ হচ্ছে কতটা, সেটা হচ্ছে ডিপিডিআর টুকু বিয়োগ হচ্ছে। ডিপিডিআরটা কত? ডিপিডিআরটা হচ্ছে ল্যামডা জি এম রো বাই আর স্কোয়ার, ঠিক আছে? কোথায় এই যে ওভারঅল এই জিনিসটার ভ্যালুটা তাহলে কত হবে? ডিপিডিআর এর ভ্যালুটা হয়ে গেছে ল্যামডা ইন্টু দ্যাট, আর এইটা অলরেডি রয়েছে, এইটা ইন্টু ল্যামডা, এইটা ওইটা ইনটু 1 মাইনাস ল্যামডা। হ্যাঁ দাঁড়াও, 1 - ল্যামডা নয়, তুমি ওপরের ইকুয়েশনটাকে দেখো। ইকুয়েশনটা কি আছে? এইটা, এই ইকুয়েশনটার কথা বলছি, এই যে এই ইকুয়েশনটার কথা বলছি। এটা রাইট হ্যান্ড সাইডে কি আছে? ডিপিডিআর। ডিপিডিআর এর ভ্যালু কত? ল্যামডা ইন্টু জি এম রো বাই আর স্কোয়ার, এটা ডিপিডিআর, প্লাস জি এম রো বাই আর স্কোয়ার, যেটা অলরেডি সেকেন্ড টার্মটা রয়েছে। এই টার্মটা তো ল্যামডা ইন্টু দ্যাট হলো, আর এইটা হচ্ছে নিজে অরিজিনাল টার্মটা। এই পুরোটা মিলে রো ইন্টু অ্যাক্সিলারেশন, নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা দাঁড়িয়ে যাবে 1 প্লাস ল্যামডা জি এম রো বাই আর স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার তোমার ল্যামডা হচ্ছে ইনওয়ার্ড পুল। ল্যামডাটা তো আমার ফ্র্যাকশন তো আছে বটেই, ইনওয়ার্ড অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে? ফ্র্যাকশন অফ দ্য অ্যাকচুয়াল গ্র্যাভিটেশন, হ্যাঁ। এবার দেখো এই ফ্যাক্টরটুকু কত? এটাই তো জি, এটাকেই তো আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলি। হ্যাঁ স্যার।
তার মানে এটা কি আছে, এটা তো বেসিক্যালি এই ফ্যাক্টরটা বেসিক্যালি জি ইন্টু রো, মানে তুমি জি বলতে এখানে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ ওইসব ভেবো না, মানে ওটা যে কোনো স্টারের জন্য জিএম বাই আর স্কোয়ার হচ্ছে আমার সেই স্টারের সারফেস গ্র্যাভিটি ভ্যালু, ঠিক আছে? হ্যাঁ তাহলে স্যার, এই হ্যাঁ। এই পরিমাণ হচ্ছে। আচ্ছা, এবার আমার একটা জিনিস একটু কেন হচ্ছে না, সেটা হচ্ছে ওটার ফ্যাক্টরটা ল্যামডা ইন্টু জি হওয়ার কথা, এখানে 1 প্লাস এই যে জিনিসটা আমি করছি সেটা একটুখানি আমি সাইনটা গুলিয়ে ফেলছি কিনা ভাবি, দাঁড়াবো। ইনওয়ার্ড অ্যাক্সিলারেশনটা হচ্ছে কি, ঠিক আছে আমরা যেভাবে ধরেছি এটাও করা যায়। আচ্ছা, এটা ভাবার থেকে আমার যেটা ভাবতে সুবিধা হতো সেটা হচ্ছে ইনফ্যাক্ট আমি যদি এখানে এইটাকে ল্যামডা ধরি, ঠিক আছে, তাহলে আমার এখানে 1 প্লাস ল্যামডা এই জিনিসটা আসছে, কিন্তু এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে ডিপিডিআর এর, আচ্ছা এবার দেখো এই যে ডিপিডিআর এর জায়গায় যেখানে আমি এই যে ডেল পি ডেল আর, যার জায়গায় আমি ল্যামডা ইন্টু জিএম রো বাই আর স্কোয়ারটা বসিয়েছি, এই ডিপিডিআরটা ইন্ট্রিনসিক্যালি একটা নেগেটিভ কোয়ান্টিটি তো, হ্যাঁ স্যার, কমছে, ওই বাড়ছে, আরটা কমাচ্ছে। আর এর সঙ্গে কমে, তাহলে হ্যাঁ। ওভারঅল জিনিসটার মধ্যে একটা ওর ভিতরে একটা নেগেটিভ বসে রয়েছে, ঠিক আছে? তার ফলে তুমি এখানে দেখে তোমার এখানে প্লাস মনে হচ্ছে যেহেতু আমরা এইভাবে লিখেছি, কিন্তু আসলে ডিপিডিআর এর ভিতরে ইন্ট্রিনসিক একটা নেগেটিভ ঢুকে রয়েছে, ঠিক আছে? তার ফলে কি হবে যে তোমার এইটা ব্যাপারটা আসলে কি, যে তোমার ধরো মানে ধরো প্রেসারের জন্য একটা অংশ আর গ্র্যাভিটির জন্য একটা অংশ, এইরকম দুটো আছে, দুটোর মধ্যে ইমব্যালেন্স আছে, ঠিক আছে? এবার এটা কম এটা বেশি, এবার এইটা যদি জি এর একটা ফ্র্যাকশন হয়, তাহলে যদি এটা একদম না থাকতো তাহলে টোটাল ওয়ান মানে 100% অফ জি দিয়ে কোলাপস করতো, আর যখন এইটা রয়েছে একটা ফ্র্যাকশন, সেটা 100-এর থেকে একটু লেস পার্সেন্ট দিয়ে কোলাপস করবে। তার মানে অ্যাকচুয়াল গ্র্যাভিটেশনাল যে মানে যদি কোনো প্রেশার না থাকে তাহলে টোটাল 100% গ্র্যাভিটেশনাল পুলের জন্য কোলাপস করবে, এখানে পি আছে বলে মানে প্রেশার গ্রেডিয়েন্ট আছে বলে ও 100% থেকে লেস কোনো একটা পার্সেন্টেজে কোলাপস করবে, ঠিক আছে? এটা কি বলছি দেখো, যে ইফ দেয়ার ওয়ার no thermal pressure to balance gravity, বা ব্যালেন্স বলবো না, এখানে তো আমরা ইমব্যালেন্স বলবো, টু রেজিস্ট গ্র্যাভিটি বলি, গ্র্যাভিটি যদি কোনো থার্মাল প্রেশার না থাকতো, দেন দ্য স্টার উড কোলাপস under 100% of the gravitational pull, তাই তো? কি এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার but here we have a thermal pressure that cannot balance the gravity but only reduces its effect, ঠিক আছে? এটা হবে তো? কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে কি হবে যে অ্যাকচুয়াল মানে ফুল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি, সো তার মানে ইমপ্লাইজ ইফ দ্য ফুল gravitational acceleration is g due to thermal pressure
the effective acceleration would be a fraction of g, that is সে ধরো আমি এখানে ওটাকে যেহেতু আগে থেকে ল্যামডা বলে ল্যামডা প্রাইম জি বলো। ইনফ্যাক্ট আমি জাস্ট ওই ওপরের ওই ল্যামডা ফ্যামডাটা না বলে জাস্ট ফ্র্যাকশন হবে, জাস্ট ল্যামডা জি বললেও হতো আর কি, বুঝতে পারছো? ইনফ্যাক্ট ওপরের এই জায়গাটাকে যদি ভুলেও যাই, এই ওয়ান প্লাস ল্যামডা ফ্যামডা এটা অ্যাকচুয়ালি ফালতু হয়ে গেছে, এটা দরকার নেই, এইটা ভাবি যাবি ফালতু শুধু শুধু কমপ্লিকেশন হয়ে যাচ্ছে। আমাকে এইটার রেশিও, এটা কোনো একটা রেশিও তো বটেই, কিন্তু আমি ওটাকে ল্যামডাটাকে আলাদা করে ধরার দরকার নেই, বুঝতে পারলে কি বলছি? তোমরা এইটার পরে এই জিনিসটাকে চিন্তা করো। ইনফ্যাক্ট ডিপিডিআরটা জি এর ফ্র্যাকশন ওসব না ভেবে, ওটার থেকে কম আছে ঠিক আছে, মানে ওটা একটা ফ্র্যাকশন হবে বটে, জাস্ট এইভাবে ভাবো যে প্রেশার আছে, ফুল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তো 100%, সেটা হচ্ছে জি। আর যদি যেহেতু থার্মাল প্রেশার ওকে কিছুটা ব্যালেন্স করছে কিন্তু পুরোটা পারছে না, ইমব্যালেন্স ওভারঅল আছে, তাহলে কি হবে? জি থেকে একটু কম কোনো অ্যাক্সিলারেশন হবে। কতটা কম? সাম ফ্র্যাকশন, ঠিক আছে? মানে ধরো এটা হচ্ছে থার্মাল প্রেশার থাকাতে এই ল্যামডাটা হচ্ছে সে ধরো গিয়ে আমরা বললাম যে সে 80% হয়ে গেছে, ঠিক আছে? মানে থার্মাল প্রেশারটা কি আছে 20% অফ দ্য গ্র্যাভিটেশনাল পুল, সেটা তাহলে 100% গ্র্যাভিটেশনাল প্রেশারকে বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনকে 20% দিয়ে রিডিউস করে দেবে, দিয়ে 80% বানিয়ে দেবে, বোঝা এটা স্যার যাচ্ছে? ল্যামডা ড্যাশ। আমি ল্যামডা ড্যাশ বলছি তো, ল্যামডা ড্যাশও তো যা ল্যামডাই ভাবো রেশিওটাকে। মানে দেখো ফর এক্সাম্পল ইফ PDR is 20% of say gm rho by r square, then it reduces the gravitational acceleration by 20%. So the net unbalanced acceleration inwards, মানে collapsing acceleration will be কি 80% of the g. স্যার তাহলে 1 মাইনাস ল্যামডা ইউজ করে 1 বাই হ্যাঁ মানে ওই কাইন্ড অফ ভাবতে পারো, ঠিক আছে? আসলে হবে তো তাই না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইভাবে ভাবলে তোমার ভাবতে সুবিধা হবে। ওই ইকুয়েশন ওখান থেকে ডান দিক বাঁ দিক এরকম করতে গিয়ে প্লাস মাইনাস ওখানে গুলিয়ে যায়, কারণ ডিপিডিআর এর ভিতরে একটা মাইনাস ঢুকে রয়েছে, যেটাকে এক্সপ্লিসিটলি রেখে আমরা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনটাকে লিখি। এই যে যখন এটাকে লিখি ইকুয়াল টু 0 বলে, ওখানে ডিপিডিআর এ ওভারঅল মাইনাসটা দিই কেন? কারণ আমরা জানি যে ওটা ওভারঅল নেগেটিভ বলে, তাই না? এক্সপ্লিসিট মাইনাসটা দিয়ে রাখি, কিন্তু জিনিসটাকে ফিজিক্যালি এভাবে ভাবো, তাহলে ইট উড বি ইজিয়ার টু থিঙ্ক অফ ইট, ঠিক আছে? তাহলে এই হবে। তাহলে আমরা বলি তাহলে এফেক্টিভ, তাহলে এফেক্টিভ গ্র্যাভিটি কত দাঁড়ালো? অ্যাক্সিলারেশন কত দাঁড়ালো? ল্যামডা জি দাঁড়ালো। তাহলে তার জন্য কোলাপস কতটা হবে? ডেল্টা এসটা ওই আগে বলেছিলাম হাফ ল্যামডা জি ডেল্টা টি স্কোয়ার, এই পরিমাণ হবে, ঠিক আছে? তাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার ধরো এই কোলাপসের জন্য ধরে নিলাম ইফ দিস কোলাপস reduces the radius, কারণ কোলাপস কি করছে? স্টার্টের রেডিয়াসকে কমিয়ে দিচ্ছে বাই সে 10%। ধরো কোলাপস করে ডেল্টা টি সময় 10% রেডিয়াস কোলাপস করে গেল, ঠিক আছে? তার মানে এসটা হচ্ছে কি হবে? r/10। অ্যাকচুয়ালি স্টারের রেডিয়াসটা এইটা, রেডিয়াসে 10% কোলাপস করেছে, তাহলে কি হবে? r/10 হবে তো নাকি? 10% মানে 10/1 তো। হ্যাঁ স্যার। তাহলে এই পরিমাণ কোলাপস করলো, তাহলে করসপন্ডিং ডেল্টা টিটা কত এখান থেকে বার করি। ডেল্টা টিটা দেখো এদিকে আমার r*10 আছে এই কোয়ান্টিটিটা, এবার
2/λg এরকম হবে। ঠিক আছে, আমি জাস্ট 10% বলেছি বলে এখানে 10 এসছে, ঠিক আছে, 10টা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই। স্যার এখানে 10% কোলাপস হলে 9/10 হবে না? না না, ডেল্টা এসটা কতটা রিডিউস করলো, এই ছিল, এই হলো। স্যার ডেল্টা এস তো সারফেস থেকে মানে কতটা ঢুকেছে ওইটা তো। হ্যাঁ, তাহলে পুরো রেডিয়াসটা যা তার 10% ঢুকেছে, সেটা কত? 10% অফ আর মানে r/10 তো নাকি? 10 ইন্টু r/100। হ্যাঁ স্যার। মানে হ্যাঁ। তাহলে আবার 9 ফাইন বলছো কেন? আমি বাকি কতটা রেডিয়াস আছে তার কথা বলছি না, কতটা নেমেছে সেটা বলছি। ঠিক আছে, তাহলে ডেল্টা দিলে এরকম হলো। এবার তাহলে সূর্যের জন্য যদি আমি এরকম একটা জিনিস হিসাব করি, ধরো ফর সান, এই ব্যাপারটা যদি 10% সানের জন্য যদি রিডিউস হতে হয়, তাহলে দেখা যাক কত দাঁড়ায় ব্যাপারটা। সানের জন্য দেখা যাক কি হয়। আমার আর কত? আর হচ্ছে 7 × 10⁸ বোধ হয়। এটা যদি আমি গোলাই তাহলে একটু গরমিল হবে, বাট এনিওয়ে। আর গ্র্যাভিটি হচ্ছে সূর্যের জন্য দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়াবো, আমি একটুখানি দেখে নিই, 1 সেকেন্ড দাঁড়াবো, এটা জাস্ট নেটফ্লিক্স দেখে পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, 8টা 7 এটা হলো। 8-এর থেকে বেশি জরুরি আমার যে জিটা, সূর্যের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সূর্যের সারফেসে, সেইটা হচ্ছে 2.5 × 10⁻² মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা, এটা হচ্ছে কি দেখো, দ্য সারফেস গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অফ দ্য সান। ঠিক আছে, এইটা বেশি আমাদের মুখস্থ থাকে না, কিন্তু এটা জরুরি জিনিস। দেখো আমাদের পৃথিবীতে কত, 9.8 × 10⁻³ কত? 9.8 মিটার। হ্যাঁ, মিটার, জাস্ট এইটা। এখানে এইটা দেখো, এটা যে 2.5 × 100, 2.5 × 100 মানে কত? 250। 250। তাহলে বোঝো কতটা বেশি। পার সেকেন্ডে ওটা 250 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি বাড়াবে, সূর্যের অ্যাক্সিলারেশন এত বেশি সারফেসে। তাহলে এই দুটো প্যারামিটার বসিয়ে তুমি যদি ডেল্টা টিটা ক্যালকুলেট করো সূর্যের জন্য 10% কোলাপসে, আচ্ছা 10% কোলাপসে যখন ভাবছি, তাহলে 2 এর সঙ্গে 10টা কেটে 5 বানিয়ে দিই, তাহলে আমার এটা হয়ে গেল r⁻λ সূর্যের জন্য। এটা হলো এরকম দিলাম, তারপরে হচ্ছে আমার এখানে কত আছে, 1/5 এই জিনিসটা, r/5 λ², তাহলে এখানে r এর জায়গায় 7 10⁸ নিচে ল্যামডাটা কত বলেছিলাম, ল্যামডাটা কত বলেছিলাম, কিছু বলেছিলাম না? ল্যামডা এখন না স্যার বলেননি। আচ্ছা ল্যামডা থাক। জি হচ্ছে কত, জি হচ্ছে আমার 2.5 × 10⁻²। এটা হলো সানের সাইনটা এরকম। না না, আরে বাবা ঠিক আছে, সানের সাইন ঠিক দিয়ে দাও না, মানে আর সূর্যের জন্য হলে আমি হ্যাঁ ওই ওই যে এইটা দেবো, এইটা। আর সূর্যের সারফেস গ্র্যাভিটি হলে এইভাবে দেবো, ঠিক। এইটা তাহলে আমাকে ধরো 5 হলো, ল্যামডা হলো, আর জি হলো, আর দুটো হলো, কত দাঁড়াবে? আচ্ছা 7/5, আর ওদিকে আড়াই আছে, 7, 5 আর আড়াই মানে 5 এর আড়াই গুণ মানে কত গো, 12.5 নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে হচ্ছে ধরো 12.5 এরকম একটা কিছু, আর ওপরে 10⁸, আর এখানে তাহলে 10⁶ হলো, আর এখানে 1/λ আছে, এই জিনিসটা। তাহলে 7/12 750। ওই রাফলি ধরো হাফের মতো একটা কিছু আর কি, মানে হোয়াটএভার। এই যে সংখ্যাটা দেখো, এই যে এবার একটা জিনিস হিসাব করো অ্যাস্ট্রোনমিক হিসাবে, তো এই যে ফ্যাক্টরটা, এটা তো গেল 1 এর অর্ডারের ফ্যাক্টর, 1/2 হ্যানা ত্যানা এরকম কিছু একটা। তাহলে ওভারঅল জিনিসটা হচ্ছে দেখো যে
প্রায় ল্যামডার 1/√λ ইন্টু 10⁶ এর 10⁻³ এর অর্ডার। Yes, sir. ঠিক আছে, আচ্ছা এটা কি দাঁড়ায় এবং এটা কত এত সেকেন্ড নাকি হ্যাঁ, সেকেন্ড। এত সেকেন্ড মানে এখানে Sir? এবং এই হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড। Sir? হ্যাঁ বলছি সূর্যকে দিয়ে জিটা মাপা হয় কখন, যখন ওর থার্মাল প্রেসারটা নেই, তখন কি এই জি এর মান 2.5 যেটা আছে? বাবা, জি এর মান হচ্ছে সূর্যের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেটা হ্যাঁ, সেটা। শুধু গ্র্যাভিটি দিয়ে ঠিক হয়, তার সঙ্গে থার্মালের তো কোনো সম্পর্ক নেই। না মানে এখানে আমরা ধরছি তো যে যখন থার্মাল প্রেসারটা আছে তখন ওই না না, ল্যামডা জি হচ্ছে। শোনো আরে বাবা আমার কথা শোনো, এফেক্টিভ জি এর কথা হচ্ছে না। জি মানে হচ্ছে সূর্যের জন্য ও সারফেস থেকে সেন্টারের দিকে, যেমন পৃথিবীর জি কত, তার সঙ্গে থার্মালের কি ভূমিকা তাতে? gm/r² থেকে যা স্মল জি বেরোয়, থার্মাল যাই থাক, তুমি জিনিসটা গুলিয়ে ফেলছো কেন? দেখো, গ্র্যাভিটেশনাল একটা অ্যাক্সিলারেশন আছে, অ্যাকচুয়াল গ্র্যাভিটির পুল, থার্মাল প্রেসার সেটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে একটু ডাম ডাউন করছে। কতটা? আমরা বললাম যে কিছুটা, ল্যামডা ফ্র্যাকশন। সেই ল্যামডা ফ্র্যাকশন হয়ে যা সেটার ভ্যালু আড়াই বলছি না, অ্যাকচুয়াল সূর্যের যা গ্র্যাভিটেশনাল পুল সেইটার কথা বলছি। হ্যাঁ স্যার, সেটাই জিজ্ঞেস করি। ঠিক আছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আর একটা মাস এলিমেন্টের কি অ্যাক্সিলারেশনের সেন্টারের দিকে যাবে, সে দুটোর মধ্যে পার্থক্য আছে তো। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাকচুয়াল যেটা, আর কতটা অ্যাক্সিলারেশন নিচে নামবে সেটা হচ্ছে তুমি তাকে কতটা রেজিস্ট করছো এই পুলটাকে, সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। এই তো ব্যাপার। ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এই তো দাঁড়ালো। আচ্ছা তাহলে এবার হিসাবটা কি যেন বলছিলাম, হ্যাঁ এবার দেখো 7/12.5 বাদ দিচ্ছি কেন? কারণ এটা রাফলি ধরো ওই হাফের অর্ডারের কিছু একটা ফ্যাক্টর, ইজ দ্য ফ্যাক্টর অফ ইউনিটি। ফ্যাক্টর অফ ইউনিটি মানে সেটা 1 হোক কি 1.5 হোক কি হাফ হোক কি 1.5 হোক, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ কিছু একটা ভ্যালু আসবে। মেনলি দেখো ফ্যাক্টরটা হচ্ছে 1/√λ 10⁻³ সেকেন্ড, এরকম একটা কিছু। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 10% রিডিউস করতে গেলে যদি ল্যামডা ফ্র্যাকশনে কমে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা, মানে থার্মাল প্রেসারের কারণে, তাহলে আমার এই পরিমাণে টাইম লাগবে যদি এটা 10% রিডিউস হতে হয়। ঠিক আছে, বোঝা গেল? টু রিডিউস দ্য রেডিয়াস of the sun by 10% due to gravity versus thermal pressure imbalance. গ্র্যাভিটি ভার্সেস থার্মাল প্রেসার ইমব্যালেন্সের জন্য যদি রেডিয়াসটা সূর্যের 10% কমতে হয়, দ্য টাইম রিকোয়ার্ড, এই ইমব্যালেন্সটা কত? এই ইমব্যালেন্সটা হচ্ছে ল্যামডা ফ্র্যাকশন। ল্যামডাটা কি অলরেডি তোমরা জানো। তাহলে দ্য টাইম রিকোয়ার্ড ইজ ডেল্টা টি, উইচ ইজ, আমরা কি দেখলাম, lambda to the power -2 into 10⁻³ এর অর্ডারে। এই তো। হ্যাঁ স্যার। এবার দেখো যে অলরেডি আমরা জানি যে দ্য টেরেস্ট্রিয়াল বা দ্য জিওলজিক্যাল টাইম স্কেল অফ দ্য আর্থ, কি করছি একটু বোঝো। হঠাৎ আর্থের কথা কেন আসছে বলছি একটু। জিওলজিক্যাল টাইম স্কেল অফ আর্থ মানে কি, যতদিন ধরে ধরো আর্থ, এটা কোথা থেকে পাওয়া যায়? অবটেন ফ্রম দ্য কার্বন ডেটিং অফ ফসিলস। ফসিল বানানো বোধ হয় FOSSIL বা এরকম কিছু একটা। ফসিলস মানে কি স্যার? ধরো ডাইনোসরের হাড়, হ্যাঁ, ওল্ডেস্ট বিটুমিনাস কয়লা, এই জিনিসগুলো থেকে কি বোঝা যায় যে পৃথিবীর হার্ড সারফেস তৈরি হয়েছে কত লক্ষ বা কত হাজার বছর বা কত হাজার কোটি বছর আগে বা হোয়াটএভার। সেই টাইম স্কেলটা, পৃথিবীর জিওলজিক্যাল টাইম স্কেলটা আমরা রেডিও কার্বন ডেটিং অফ দিস টাইপ অফ এলিমেন্টস থেকে পেতে পারি, তাই তো? ফসিল ফুয়েল থেকে, ডাইনোসরের হাড় থেকে, তাই তো? জুরাসিক পার্ক সিনেমা থেকে, এসব জায়গা থেকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল অফ আর্থ পাই তো। এই টাইম স্কেলটা কি দেখাচ্ছে যে রাফলি
10⁹ ইয়ার্স ধরে পৃথিবী হ্যাজ আ হার্ড ক্রাস্ট, তাই না? The earth had a hard solid crust for at least last 10⁹ years, বিলিয়ন অফ ইয়ার ধরে অলরেডি রয়েছে, তাই তো? এটা আমরা পৃথিবীর হিসাবপত্র থেকে জানি, বুঝতে পারলে? এটা একটা ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যে মানে পৃথিবীতে যে সমস্ত যা আছে না সেসব দেখে আমরা বুঝতে পারি ডাইনোসরটা পৃথিবীর মাটিটা যদি হাইড্রোজেনের কি বলে তোমার মানে বৃহস্পতি গ্রহের মধ্যে জাস্ট গ্যাসিয়াস হতো, তাহলে তো ডাইনোসরগুলো সব পৃথিবীর সেন্টারে চলে যেত, ডুবে যেত। তা তো হয় না, ডাইনোসর তো জমিতে হেঁটে বেড়াতো, তার মানে পৃথিবীর হার্ড ক্রাস্ট হয়ে গিয়েছিল। এবার ডাইনোসরের হাড় ফাড় থেকে তুমি অলরেডি জানো যে 10⁹ ইয়ার্স তাদের বয়স হতে পারে। তারপরে পৃথিবী অ্যাটলিস্ট গত 10⁹ ইয়ার্স ধরে তার হার্ড সারফেস মেনটেন করে চলেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, সেইটাকে যদি হিসাব করো তাহলে সেটার ভ্যালুটা আছে 3 × 10⁻16 সেকেন্ডস রাফলি। কারণ তুমি এক বছরটাকে দেখবে ওই বোধ হয় 10⁻7 ওই 3 × 10⁻7 আসে এক বছর, মানে ওই যে ওই 365 গুণ 24 গুণ 36 ওইটা করলে আর ঠিক আছে করে তুমি এই বিলিয়নস অফ ইয়ার থেকে যদি সেকেন্ডে কনভার্ট করো এরকম আসে। তাহলে দেখো যে ডেল্টা টি এর ভ্যালুটা তুমি এইটা সেট করতে পারো অ্যাটলিস্ট। কারণ কি, যে 10% সূর্যের যদি রেডিয়াস রিডিউস করতে হয় তার জন্য যে টাইমটা লাগবে সেটা অ্যাটলিস্ট এটার থেকে বেশি তো হতে হবে, কারণ এতটা সময় তো রিডিউস করেনি, আমরা দেখতেই পাচ্ছি। কি বোঝা গেল? কি গো, গত 10⁹ ইয়ার্স ধরে যদি সূর্যের রেডিয়াস 10% রিডিউসও করে থাকে তাহলেও তো পৃথিবীর অ্যাটমসফিয়ারে বিশাল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছে না। তার মানে গত অ্যাটলিস্ট এই সময়টা ধরে রিডিউস করেনি, তাই? তার মানে ডেল্টা টি এর ভ্যালুটা অ্যাটলিস্ট এই 10⁹ ইয়ার্সের থেকে বেশি। তাহলে আমরা মিনিমাম এই ভ্যালুটা অ্যাটলিস্ট ধরি, সেট করে দেখি যে এতটা সময় পেয়েছে, দেখা যাক কিরকম ল্যামডা হয়। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে since we know that delta t must be bigger than 10⁻16 seconds, 3 × 10⁻16 seconds, so setting delta t minimum value যেটা as 3 × 10⁻16 সেকেন্ড যদি করি, আর ওদিকে কত আছে, ওদিকে আছে হচ্ছে λ2 - 2 × 10⁻3 সেকেন্ড। সেখান থেকে তুমি একটা ল্যামডা এস্টিমেট করে ফেলতে পারবে। দেখো কি ল্যামডা এস্টিমেট করবে, λ2 - 2 ওদিকে আছে, এদিকে নিয়ে আসি λ² নিচে আসে, ওপরে উঠে আসবে, আর এদিকে হয়ে যাবে 10⁻3 নিচে 3 × 10⁻16। দেখো ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন এলো, তাহলে এখানে 1/3 আর নিচে 10⁻13, √ওভার দ্যাট, মানে সরি √ওভারটাকে এখানে দেবো না, এর মানে কিছু তো হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা স্যার তাহলে ওই -½ না ওটা λ2 হ্যাঁ, তুমি একটু দেখো কি করছি আমি। আমি বোধহয় ভুল করি, দাঁড়াও আরেকবার করি, আমার এইসব যোগ বিয়োগ গুণ ভাগ করতে গিয়ে সব গুলিয়ে যায়। আমরা করলাম তাহলে λ² আমি ডান দিকে বাঁ দিকে ওপরে নিয়ে আসছি, এদিকে হচ্ছে 10⁻3 সেকেন্ড, ঠিকই তো করেছিলাম বাবা? ঠিকই ছিল স্যার। না না, ওই λ2 করেছেন আপনি, কিন্তু ওটাতে অ্যাকচুয়ালি 1/√λ ছিল, তার মানে তো λ2 - ও হ্যাঁ তাই তো বটে, সরি, হ্যাঁ তাই তো, আমাদের এটা হচ্ছে এখানে রুট ল্যামডা। হ্যাঁ এখানে ভুল লিখেছি, এটা হচ্ছে আমাদের কত হওয়া উচিত, এটা হচ্ছে λ2 - ½ সরি, হ্যাঁ তার মানে এদিকে এটাতে আমার এখানে λ2 - ½ হবে, সরি ওই যে বললাম যোগ বিয়োগ ভুলে যাই।
তার মানে এখানে ল্যামডা টু দি পাওয়ার হাফ, সেটা এরকম। তার মানে আমি যদি এখানে ওপরে 1, নিচে হচ্ছে 3 × 10⁻13, তাই তো? হ্যাঁ স্যার, উম, এবার স্কোয়ার করতে হবে। এবার সেটাকে স্কোয়ার করতে হবে। ইনফ্যাক্ট হ্যাঁ, তাকে স্কোয়ার করি, তার মানে ল্যামডা কত হয়ে যাচ্ছে? 1/9 × 10⁻26, হুম, নাকি সরি, হ্যাঁ তাই তো হ্যাঁ বলছে 26। তার মানে 9 মানে নিয়ারলি 10, 1 বাই ভাবতে পারো 10 × 10⁻26, এরকম জালিয়াতি আমরা অ্যাস্ট্রোনমিতে হামেশাই করে থাকি। 10⁻27, তার মানে ল্যামডা ফ্র্যাকশনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তার মানে সূর্যের যদি 10% রিডিউস যদি গত এত বছরে না করে থাকে, তাহলে অ্যাটলিস্ট এটার থেকে বড়, তার মানে ফ্র্যাকশনটা এটার থেকে ছোট। মানে ইমব্যালেন্সটা যদি থেকেও থাকে সূর্যে, গ্র্যাভিটি এবং প্রেশারের মধ্যে, থার্মাল প্রেশার এবং গ্র্যাভিটেশনাল প্রেশারের মধ্যে যদি ইমব্যালেন্স থেকেও থাকে, সেই রেশিওটা 10⁻27 এর থেকেও ছোট। বোঝা গেল? খুব ভালো স্টেবল স্টেট। হ্যাঁ, তাই তো বলছি। is less than 10⁻27। তার মানে ভালো, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা অ্যাটলিস্ট সূর্যের মতো যেসব স্টেডি স্টেট স্টার যেগুলো দেখতে পাই, সেগুলোর জন্য ইটস গুড এনাফ অ্যাজাম্পশন। ঠিক আছে? সিমিলারলি তাহলে এটা সবাই বুঝতে পারলে তো? দেখো, এটা কিন্তু এমন কোনো ভয়ঙ্কর ডেরিভেশন নেই, কিন্তু ওই ইনফরমেশনগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে। দেখেছো যে আমার অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো ক্যালকুলেশন বা বিরাট কোনো অ্যানালিটিক্যাল কিছু করিনি। আমি যখন একটা ল্যামডা ধরে নিলাম এত পরিমাণ কম, সেখান থেকে এবার এগিয়ে গিয়ে তুমি একটা ল্যামডার ভ্যালু এস্টিমেট করে ফেললে। কেন? কারণ তোমার কাছে এক্সপেরিমেন্টাল ডেটাটা কোথায় আছে? এইটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ডেটা। এখানে এই যে পৃথিবীর, এই যে আর্থের হার্ড সারফেসটা, যেটাকে আমরা মাপতে পারছি, দেখো সূর্যের ইনফরমেশন বেরিয়ে গেল পৃথিবীর টেরেস্ট্রিয়াল জিনিসের কার্বন ডেটিং থেকে। কারণ পৃথিবী ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন সোলার অ্যাটমসফিয়ার অ্যান্ড এটসেট্রা। ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ গো। এবার সেকেন্ড যে অ্যাজাম্পশনটা ছিল আমাদের, validity of the assumption of spherical symmetry, সেটা দেখা যাক। সেটা কিরকম? সেটা কি তোমরা নিজেরা একটু দেখে নিতে পারবে কিভাবে করবে এটা? স্টারের নিজের অ্যাক্সিসের চারপাশে রোটেশন আছে, সেইটা কি হবে? m⍵² r মার্ক একটা কিছু, সেটা ওই gmm/r² কে ব্যালেন্স করছে, এভাবে একটা ভাবতে পারি, তাই না? ধরো একটা স্টার নিজের চারপাশে ধরো এই ওমেগা ফ্রিকোয়েন্সিতে ঘুরছে, স্টারের কিছু রেডিয়াস আর, স্টার মানে যে কোনো এলিমেন্ট, যে কোনো জিনিস আর কি পাবো, যে কোনো জিনিসের ক্ষেত্রেই ভাবতে পারি এরকম। আর টোটাল মাসটা ধরো হচ্ছে ক্যাপিটাল M। এবার ও সারফেসের এই পয়েন্টে যে মাস এলিমেন্টটা রয়েছে, ধরো একদম সারফেস লেভেলে যেটা আছে সেটাকে যদি স্মল m বলি, তাহলে ওর উপর গ্র্যাভিটেশনাল পুল হচ্ছে gm m/r²। আর সেইটা অ্যাটলিস্ট ব্যালেন্স, যেহেতু স্টারটা ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে না, তাহলে সেটা তোমার ওই তার সঙ্গে সমান হবে m⍵² এর সঙ্গে, নাকি? দেখো স্টারটা ঘুরছে, কিন্তু স্টারের আউটার রেডিয়াসে সারফেসের এলিমেন্টস তো ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে না। তার মানে সেন্ট্রিফিউগালি যে আউটওয়ার্ড ছিটকে যাওয়ার প্রবণতা, সেটাকে গ্র্যাভিটেশনাল পুল অ্যাটলিস্ট ধরে রেখেছে। কি হোক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে অ্যাটলিস্ট। নর্মালি এইটা এর থেকে অনেক কম থাকে। পৃথিবীর জন্য ভেবে দেখো, তাই না? তোমার উপর যে গ্র্যাভিটেশনাল পুল সেন্টারের দিকে, সেটা কিছুটা অ্যাকচুয়ালি তুমি কম ফিল করো, কারণ তুমি তো অ্যাকচুয়ালি পৃথিবীতে একটা রোটেটিং ফ্রেম, সেই ফ্রেমে তুমি বসে আছো বলে তোমার একটা আউটওয়ার্ড ছিটকে যাওয়ার টেন্ডেন্সি আছে।
যেরকমটা নাগরদোলায় চললে হয়, কিন্তু সেইটা তুমি যেহেতু পৃথিবীর অনেক বেশি গ্র্যাভিটেশনাল পুল, সেটার তুলনায় আউটওয়ার্ড ছিটকে যাওয়ার টেন্ডেন্সিটা অত বেশি নয়, কিন্তু স্টিল সেটা পৃথিবীর ওভারঅল পুলটাকে একটু রিডিউস করছে, ঠিক আছে, যত সামান্য একটা পরিমাণে আর কি। তা এই দুটো যদি আমি একটা স্টারের জন্য রেশিও করি, এম ওমেগা স্কোয়ার আর ডিভাইড বাই জি এম স্মল এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে আর কিউব হয়ে যাবে রেশিও। কত দাঁড়াবে? স্মল এম কেটে গেল, তাহলে ওমেগা স্কোয়ার আর কিউব বাই জি ক্যাপিটাল এম, এটা মানে কিছু, ঠিক আছে। ইফ this ratio is lot less than 1, তাহলে কি হবে? Spherical symmetry is good. কেন বলছি এটা? কারণ দেখো যে এই রেশিওটা যদি মাচ লেস দ্যান 1 হয়, তার মানে কি যে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আউটওয়ার্ড ছিটকে যাওয়ার টেন্ডেন্সির তুলনায় গ্র্যাভিটিটা অনেক বেশি স্ট্রং। স্টারটা ছিল এরকম, দাঁড়াও আমি পারফেক্ট একটা গোল আঁকার চেষ্টা করি। স্টারটা ছিল এরকম, এবার সেন্ট্রিফিউগাল ফোর্স কি করবে, স্টারটাকে একটু এরকম করে দিতে চাইছে। এটা কখন অনেকটা চেঞ্জ করতে পারবে? যখন এটা কি, এটা হচ্ছে স্টারটার এই ঘোরার জন্য ওর এই যে জায়গাটা, এই জায়গার যে মাস এলিমেন্টগুলো তাদের বাইরে ছিটকে যাওয়ার টেন্ডেন্সি, সেটাই তো তোমার এই ওর বাল্বসটা দিচ্ছে, ইকুইটোরিয়াল বাল্বসটা, তাই না? সেই বাল্বসটা কখন সিগনিফিকেন্ট হবে? যখন এম ওমেগা স্কোয়ার আর এই জিনিসটা ওর এই সেন্টারের দিকে টানছে, যে জি এম এম বাই আর স্কোয়ার, তার একটা সিগনিফিকেন্ট রেশিও হবে, কি? হ্যাঁ স্যার। তাই না? তাহলে ওদের রেশিওটা যদি মাচ লেস দ্যান 1 হয়, তার মানে হচ্ছে নিয়ারলি স্ফেরিক্যালি সিমেট্রিক আছে, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে তোমাকে দেখতে হবে, দেখো যে আমার কন্ডিশনটা, তাহলে তো ওমেগার ওপর কন্ডিশনটা দেখি যে কি স্পিডে ঘুরলে এটা হতে পারে। ওমেগা স্কোয়ার হচ্ছে মাচ লেস দ্যান জি এম বাই আর কিউ, অর্থাৎ ওমেগাটা কত হতে হবে? সূর্যের বা যে কোনো স্টারের নিজের চারপাশে ঘোরার ভ্যালুটা রাফলি কত হতে হবে? এখান থেকে তুমি একটা ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে? এইটা দাঁড়ানো। এবার দেখো যে এবার একটু পুরোনো জিনিসটা মনে করে দেখো, আগের ডেরিভেশনে যেটা করছিলাম, যে ডেল্টা এসটা ছিল হাফ ল্যামডা জি ইন্টু ডেল্টা টি স্কোয়ার। ওই ফর্মুলাটাকে আমরা আগে আবার কাজে লাগাবো, কিন্তু এখানে কিন্তু ওই থার্মাল প্রেশারের কথা আসছে না। এইটা কি করলাম দেখো, এইটা কি, এখানে তুমি দেখো যে ডেল্টা এসটাকে যদি তুমি আর সান ভাবো, ল্যামডাকে যদি তুমি 1 ভাবো, তার মানে গ্র্যাভিটি এবং তাকে ব্যালেন্স করছে যে তারা হচ্ছে ওয়েল আউট অফ ব্যালেন্স, এবং দেয়ারফর রেজাল্টিং অ্যাক্সিলারেশনটা হচ্ছে মাস এলিমেন্টটাকে মুভ করাবে বাই এই 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 রেডিয়াস পরিমাণে। ল্যামডাটা 1 মানে কি? হ্যাঁ গো, মানে প্রেসার আর এইটা হিটটা জি ব্যালেন্স হবে। হচ্ছে ঠিকঠাক। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, কি বলছি, ল্যামডাকে 1 করা ঠিক হবে না ল্যামডাকে আমাকে কমিয়ে দিতে হবে? ল্যামডাটাকে আমরা কি ধরছিলাম, গ্র্যাভিটিটা হচ্ছে ল্যামডা পরিমাণ রিডিউস করে গেল, তাই তো? মানে ল্যামডা হ্যাঁ। পার্সেন্টেজ রিডিউস করে গেল, মানে ল্যামডা ইন্টু জি দাঁড়াবে ওভারঅল। আচ্ছা তাহলে কি ল্যামডাকে 1 করা হবে? এটা কেন আনছি এটা একটু বলি। দেখো যে এটাকে এভাবে ভাবতে পারি, দেখো যে ডায়নামিক্যাল টাইম স্কেলের হিসাবের জন্য এটাকে আমরা অ্যাকচুয়ালি আনতে চাই, তাই তো? আর বাই জি ফি এসব থেকে একটা আনা যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো যে আমার যদি ল্যামডাটা কখন 1 হয়ে যাবে, সেটা হচ্ছে ল্যামডা ইজ 1 when there
is no thermal pressure to counter gravity. So therefore gravity works at 100%. সেই তখন ল্যামডাটা 1, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে এটা আমরা কোন হিসাবটা করছি, এখান থেকে দেখো তুমি ডায়নামিক্যাল টাইম স্কেলের হিসাবটা পাবে। তুমি যদি এইটাকে সূর্যের রেডিয়াস করে নাও, ইফ অলরেডি পরিষ্কার লিখেই করি, না তো পরে বুঝতে পারবে না। ইফ delta s is our sun and lambda is 1, we get an estimate of the dynamical time scale of the sun. কেন ডায়নামিক্যাল টাইম স্কেল কি ছিল? যে কোনো থার্মাল প্রেসার নেই, পিওর গ্র্যাভিটির জন্য ব্যালেন্সটা চলে গেছে, তাহলে গ্র্যাভিটির জন্য রিডিউস করে 0 হয়ে যাবে কখন? মানে স্টারটা পুরোটা কোলাপস করে সেন্টারে চলে আসবে কখন? থার্মাল প্রেসার নেই মানে ল্যামডা 1 হয়ে গেছে, গ্র্যাভিটি ইজ ওয়ার্কিং অ্যাট 100%। এবার তাহলে একটা সারফেসের জিনিস, সারফেসের মাস এলিমেন্ট পুরো রেডিয়াসটাতে এতটা কোলাপস, পুরোটাই তো ডেল্টা এস, মানে ফুল রেডিয়াসটাই কোলাপস করবে এইটা, ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমি এখানে করব আর সান ইকুয়াল টু হাফ ল্যামডা 1 ধরা আছে, তাহলে জি আর ডেল্টা টি স্কোয়ার, সেখান থেকে ডেল্টা টি হিসাব করব। আরে এটা কি হচ্ছে নাকি? এটা গ্লিচ হয়ে গেল নাকি? এটা নেমে যাচ্ছে কেন? ডেল্টা টি স্কোয়ারটা হয়ে যাচ্ছে কত? 2 সোলার রেডিয়াস বাই জি রুট ওভারটা। তাহলে এটাই তো ডায়নামিক্যাল টাইম স্কেল। হ্যাঁ স্যার। বা টি ডি বোধহয় লিখছিলাম, ঠিক আছে? তাহলে 2r বাই জি। এবার এই জিটা কত দেখো, এটা আমি কেন এটা 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 আমাদের এইখানে কেন, এইটাতে কোথা থেকে আসবে, ভূমিকা কি, এটা সেটা বলছি আমি। এখানে দেখো জিটা কত ছিল, জি হচ্ছে জি সোলার মাস বাই সোলার রেডিয়াস ডট স্কোয়ার, তাই তো? সূর্যের জন্য এটা কিন্তু সূর্যের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এভাবে বলতে পারো, তাই না? সূর্যের সারফেস গ্র্যাভিটি তো surface gravity acceleration for the sun, তাহলে এই ভ্যালুটা আমি যদি এখানে ব্যবহার করি, দেখো 2r sun ডিভাইড বাই ওই জি যেটা ছিল ওটার জায়গায় দাঁড়াবে জি সোলার মাস বাই আর স্কোয়ার, উইচ ইজ মেকিং ইট আর কিউব, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার ডায়নামিক্যাল টাইম স্কেল। দেখো ওপরে মিলিয়ে দেখো জিএম বাই আর কিউব, এখানে তার উল্টোটা রয়েছে, এখানে টোয়াইস ফ্যাক্টর রয়েছে, তাই তো? রুটটাকে যদি বার করেও নাও তাহলে আর কিউব বাই জি এম সান, এটা ডায়নামিক্যাল টাইম স্কেল। এবার ওপরে ওমেগা স্কোয়ারটা, ওমেগাটা কত বেরোচ্ছে এখান থেকে? তাহলে ওমেগা মাচ লেস দেন, যদি কি বলেছিলাম যে এটা গুড অ্যাজাম্পশন হতে গেলে ওমেগাকে লেস দেন জিএম বাই আর কিউব হতে হবে রুট ওভার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেটাকে খেয়াল করো যে ওমেগা মাস্ট বি লেস দেন জিএম বাই আর কিউব রুট ওভার, সেটা দেখো এখানে কি পাচ্ছি তাহলে? 2 বাই ওমেগা। এখানে হচ্ছে ওমেগা মাচ লেস দেন দিস, তার মানে তোমার ডায়নামিক্যাল টাইম স্কেলের থেকে এটাকে ছোট হতে হচ্ছে নাকি? এখানটা আমার একটু গুলিয়ে গেল কীভাবে। এইটা আমি ডায়নামিক্যাল টাইম স্কেল বার করেছি, ওমেগা হচ্ছে তোমার ওর যে নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরছে সূর্য, সেইটার ফ্রিকোয়েন্সি যাতে এর থেকে লেস হয়, যাতে ওটা ছিটকে না যায়, মানে রুট 2 বাই টিডি থেকে অনেক ছোট হতে হবে। তার মানে এখানে আমাকে লিখতে হবে, এটাকে এই থেকে লিখতে হবে টিডি ওই এটা 1 বাই, তাই তো? মানে ওমেগার সঙ্গে তো টি ডিরেক্ট না, ওমেগা তো ইনভার্স অফ টি, সেই জন্য তোমার রেশিওটা উল্টো আসছে, দেখো
তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ এই ইনভার্স। জিনিসটা কত, এই জিনিসটা কত সূর্যের জন্য যদি বলো জি এম ওমা দেখো আঙ্গুল বোলাচ্ছে শুধু, এখন যদি প্রথমে এরকম করছো দিয়ে কি হলো, বললাম। কি একটা কিছু বলছো গো? আকাশ মাইক অফ কর। এটা হচ্ছে দেখো যে এটা হচ্ছে এটাকে একটু টিডি দিয়ে লেখো না গো, কি হবে দেখো। হ্যাঁ ওটা ওই √2/TD হবে। এর মানে জিনিস আসছে, ঠিক আছে, √2/TDটা GM/, হ্যাঁ আর কি বেরোবে। তাহলে এবার সূর্যের ডায়নামিক্যাল টাইম স্কেল আমি হিসাব করতে পারি, আর এই যে ওমেগাটা সূর্য নিজের অ্যাক্সিসের চাপে ঘুরছে কিনা সেটা হিসাব করার একটা কায়দা আছে, সেটা হচ্ছে সোলার স্টর্ম বা সানস্পটসকে দেখে বুঝতে পারি, তাই না? হ্যাঁ গো, সূর্যের গায়ে মাঝে মাঝে সানস্পটস দেখা যায় জানো, এরকম এরকম। সেই সোলার উইন্ড বলে ওগুলা। সোলার উইন্ড তো তুমি মানে সোলার উইন্ড ফুল হ্যাঁ, তো ম্যাগনেটিক ফিল্ডের কী সব টাইটানাইটের কারণে হয়, আমি সোলার ফিজিক্স খুব বেশি পড়িনি কখনো। এই মোট কথা সূর্যের গায়ে যে তোমার ওই যে চাঁদের কি নাম এগুলোকে সানস্পটস বলে, তুমি এর মোশন দেখতে পাও, যেখান থেকে বোঝা যায় যে সূর্যটা নিজের অ্যাক্সিসের চাপে ঘুরছে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো যে সূর্যের গায়ে এরকম একটা জিনিস নিজে সূর্যের গা বরাবর ট্রেন চলার মতো করে চললে সেটা পৃথিবী থেকে নিশ্চয়ই ডিটেক্ট করা যাবে না, তাই না? সূর্যের গায়ে একটা জিনিস একটা একদিন দুদিন 5 দিনে বা 10 দিনের বেশি এরকম সরে গেল, এটা কখন হতে পারে? যখন সূর্য নিজের ওভারঅল অ্যাক্সিসের চাপে রোটেশন আছে সেই সময়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সেইখান থেকে সেই এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আমি ওমেগা বার করতে পারি, আর সূর্যের ডায়নামিক্যাল টাইম স্কেলটা তো GMR এসব তো জানি সূর্যের, সেটাও বার করতে পারি। তাই সেসব থেকে আমি দেখতে পাবো যে ইনডিড দিস ইজ এ গুড অ্যাসাম্পশন। এখানে আমি আর ওই ভ্যালু চক করে যাচ্ছি না, কারণ আমি ট্রান্সপোর্টের মোশনের আমার ওই ডেটাটা আমার হাতে এক্ষুনি নেই, কিন্তু বুঝতে পারছো যে কীভাবে করতে পারি, তাই না? সেটা করে দেখবো যে অ্যাকচুয়ালি এই যে কন্ডিশনটা যে ওমেগা ইজ মাচ লেস দ্যান √2TD, সেটা অ্যাকচুয়ালি ইনডিড ঘটছে আর কি, ঠিক আছে? হ্যাঁ গো, বোঝা গেল না বলো না? হ্যাঁ গো, তোমরা বলো। কজন আছে? আচ্ছা, লোকজন তো আছে, সবাই ঘুমিয়ে পড়ো নাকি গো? না না স্যার, হুম, ঠিক আছে। আচ্ছা বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, তাহলে আর কি বাকি? ও আচ্ছা, না কি বলছি সাথে এইটা, আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের বেসিক্যালি আমরা যে দুটো অ্যাজাম্পশন চলতাম এই অ্যাজাম্পশন দুটো মোটামুটি আমরা একটা হিসাব বুঝে গেলাম, হ্যাঁ ঠিক আছে এটা কাজ করে। হ্যাঁ, এবার আমাদের এই ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা খুব বেশি বক্তব্য নেই, এরপরে আমাদের ওই রেডিয়েশন বা ইত্যাদি ওইসবের দিকে যাওয়ার দিকে ঘুরতে হবে। তা আজকে কটা বাজে, এখন টাইম আছে কিছু, আমরা শুরু করেছিলাম কটা বলো তো? 5:15 অবধি তো আমাদের মোটামুটি। হুম, ঠিক আছে, তাহলে আমরা আজকে এইটার পরে ওই রেডিয়েশনের দিকটা একটুখানি শুরু করে দিই, ঠিক আছে? এটা একটা অন্য টপিক, এটা হচ্ছে আমাদের অলরেডি স্টেলার ইকুইলিব্রিয়াম আলোচনা হয়ে গেল, যা যা মোটামুটি ওই হাইড্রোস্ট্যাটিক স্টেবিলিটি ফেবিলিটি ওইসবের জায়গা থেকে যা যা আলোচনা করা যায় সেগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলি। এবারে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে রেডিয়েটিভ ব্যাপার স্যাপার, যেগুলো রেডিয়েটিভ ট্রান্সফার অফ এনার্জি। The radiative transport of energy in a star, এইটা একটা নতুন টপিক আমাদের আলোচনা শুরু হবে। এবার সেটার জন্য আমাদের কিছু কিছু জিনিস তোমরা অলরেডি জানো, এগুলো আমি আগেও বলেছি অথবা তোমাদের জানা আছে। তোমরা এই যে ইন্টেন্সিটি কাকে বলে, ফ্লাক্স কাকে বলে, এগুলো তো তোমাদের অলরেডি জানা জিনিস নাকি? বিএসসিতেও করেছো, এমএসসিতেও জানি না, কিছু জায়গায় জায়গায় পড়ে থাকবে।
ওই যে ইন্টেন্সিটি হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, পার ইউনিট সারফেস এরিয়া, পার ইউনিট ফ্রিকোয়েন্সি, জানা আছে তো এসব? হ্যাঁ স্যার। ইন্টেন্সিটি ধরো সেটা হচ্ছে কিরকম, যে এনার্জি ট্রান্সমিটেড পার ইউনিট টাইম, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, এই সলিড অ্যাঙ্গেলটাকে এরকম একটা সিম্বল ধর, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, তারপরে পার ইউনিট ফ্রিকোয়েন্সি, সরি পার ইউনিট ল্যামডা দিয়ে লিখছি এখানে, পার ইউনিট ওয়েভলেন্থ আর পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তার মানে ধরো তোমার কোনো একটা জায়গার ওপরে কোনো একটা এরিয়া রয়েছে, ধরো এটা হচ্ছে ডেল্টা এ, তার উপর ডেল্টা টি টাইম ধরে অবজার্ভ করছি, আমি টোটাল এনার্জি এর ওপর এসে যে পড়ছে সেই পরিমাণটা হচ্ছে ডিই দেখতে পেলাম, এবং যে সলিড অ্যাঙ্গেল থেকে যে জায়গা থেকে এসে পড়ছে, এইটা তো সলিড অ্যাঙ্গেল, তো এই সলিড অ্যাঙ্গেলটারও একটা ডেল্টা ল্যামডা দেখতে পেলাম, এই ডেল্টা এটাকে কি বলে, এই কোর্সের কি এটাকে ডেল্টা ওমেগা বলে, ডেল্টা ওমেগা দেখতে পেলাম। তাহলে পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল এবং ল্যামডা থেকে ল্যামডা প্লাস জি ল্যামডার ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে এসে পড়ছে, তার মানে তুমি পার ইউনিট ওয়েভলেন্থ রেঞ্জও দেখলে। এই ব্যাপারটাকে, এই জিনিসটাকে বলবো হচ্ছে ইন্টেন্সিটি of a beam of light। তোমরা নেটে একটু সার্চ করে দেখো, তোমরা রিবিকিয়ান লাইটম্যান বলে একটা বই পাবে, সেই বইটাতে এই রেডিয়েটিভ এনার্জি ট্রান্সপোর্টের ব্যাপারে খুব ভালো ভালো জিনিসপত্র আছে। প্রথম চ্যাপ্টারের শুরুর দিকটা একটু পড়ে নিও। রিবিকি হচ্ছে বোধহয় রিবিকিয়ান লাইটম্যান, লাইটম্যানের বইটা লাইটের ওপরে আর কি, বুঝতে পারলে? এটা একটু সার্চ করে দেখো, যদি পেয়ে যাও ভালো, না পেলে আমাকে খুঁজে বার করে দিতে হবে, বুঝতে পারলে? আগো কোথায়? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে কি কি করতে চাই দেখো, এই বইটার মধ্যেই পাবে যে জিনিসগুলো, মানে আমি যেগুলো এখন পড়াচ্ছি সেগুলো ওইখানে একটু ডিটেলসে ওখানে পাবে, আমি একটু শর্টে মারছি যাতে আমাদের ছোট ছোট করে হয় আর কি। এবার দেখো যে ধরো স্টারের মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সপোর্ট হয়ে বেরিয়ে আসে, মানে কি বেসিক্যালি মেটেরিয়াল মিডিয়াম আছে, স্টারের মধ্যে হাইড্রোজেন গ্যাস দেখাতে না, এনার্জি প্রডিউস হয়ে এরা বেরিয়ে আসছে। এসেনশিয়ালি আমরা কি মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে রেডিয়েশনের ট্রানজিশনটা আমরা দেখতে চাইছি। কাজেই এটাকে তুমি ইন জেনারেল স্টারের কথা না ভেবে আপাতত এভাবে ভাবো যে একটা মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে আমি এনার্জি ট্রান্সপোর্টের কথা ভাবছি। ধরো কোনো একটা মেটেরিয়াল মিডিয়াম রয়েছে, ধরো এরকম জায়গাগুলো রয়েছে, এবার আমার এদিক থেকে যখন ঢুকছে, ধরো কিছু একটা ইন্টেন্সিটি নিয়ে ঢুকছে, এখান থেকে যখন বেরিয়ে গেল তখন ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে আই ল্যামডা প্লাস ডি আই ল্যামডা হয়েছে, তাহলে ইন্টেন্সিটির এই পরিমাণ চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা পজিটিভ হওয়া মানে হচ্ছে যে যখন বিমটা যাচ্ছিল ভিতর দিয়ে, তখন এইসব জায়গা থেকে আরো রেডিয়েশন এসে ওর সঙ্গে জয়েন করেছে, আরো ফোটনস এসে ওই বিমটার সাথে জয়েন করেছে, যদি ডি ল্যামডাটা পজিটিভ হয়। ঠিক আছে, এইটা কখন হবে, যদি ইফ দ্য মিডিয়াম অলসো emits further photons, তাই না? বিমটার মধ্যে ফোটন ছিল, আরো ফোটন অ্যাড হলো কামিং ফ্রম দ্য মিডিয়াম, ঠিক আছে? তাহলে এইটার করসপন্ডিং যে প্রসেসটা তাকে বলে এমিশন। এটা দুরকম হতে পারে, একটা হচ্ছে যে স্পন্টেনিয়াস এমিশন, কি লিখছি, স্পন্টেনিয়াস অথবা স্টিমুলেটেড, এই দুটো টাইপ হতে পারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ধরো ডিআই ল্যামডা ধরো লেস দেন 0, মানে এনার্জিটা কমে গেছে, মানে কিছু ফোটন লুজ করেছে। এটা কখন হবে, ইফ দ্য মিডিয়াম absorbs some photons from the passing beam, তাই না? সেটা হলে তখন হবে, তার মানে কি এইখান থেকে কিছু কিছু ফোটন মিডিয়ামের মধ্যে কনভার্টেড হবে, মিডিয়ামের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল।
সিম্পল এনাফ, বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে সেটার করসপন্ডিং প্রসেসটাকে বলে অ্যাবজর্পশন। আমি বলি অ্যাবজর্ব বানানটা কি একটা ভি নাকি দিয়ে দিলাম। মজা হচ্ছে যে স্টিমুলেটেড যেটা আর অ্যাবজর্পশন যেটা সেটা অনেকটা একই রকম। যা স্টিমুলেটেডে বেরোচ্ছে ফোটন আর অ্যাবজর্পশনে ফোটন ঢুকছে মিডিয়ামে। আর স্পন্টেনিয়াস যেটা সেটা অ্যাকচুয়ালি মিডিয়ামের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই, জাস্ট বিমটা আছে, স্পন্টেনিয়াসলি র্যান্ডামলি কিছু মিডিয়ামটা এমিট করে দিল আর কি। স্টিমুলেটেড মানে কি দেখো, স্টিমুলেটেড মানে হচ্ছে যখন সে ধরো আমার মিডিয়ামটা এরকম রয়েছে, ধরো এই মিডিয়ামটা রয়েছে, এই মিডিয়ামের মধ্যে দিয়ে যখন আমার ফোটন মানে বিমটা যখন যাচ্ছে, ধরো লাল ওয়েভলেন্থের কোনো একটা বিম যাচ্ছে, তখন মিডিয়ামটা এই বিমটাকে দেখে এক্সাইটেড হয়ে গিয়ে ওকে বললো নাও নাও তুমি আরো কিছু নাও। বুঝেছো? হ্যাঁ গো, হ্যাঁ স্যার ঠিক আছে। এইটা। আর মানে এরা অনেকটা কিরকম বলবো, স্টিমুলেটেড মানে ধরো যে কি বলি, ধরো মানে ধরো কোনো একটা সিনেমা রিলিজ করছে, তুমি অ্যাজ সাচ দেখতে যেতে না, কিন্তু ধরো মানে মিঠুন চক্রবর্তী এসে একটু প্রমোশন করেছে বলে উৎসাহে তুমি দেখতে চলে গেলে, ঠিক আছে, মানে সেখানে তুমি স্টিমুলেটেড হয়ে গিয়ে দেখছো, আদারওয়াইজ তুমি হয়তো দেখতে না। আর স্পন্টেনিয়াস মানে হচ্ছে মিঠুন আসুক বা না আসুক তুমি দেখবেই আর কি, ফার্স্ট ডে ফার্স্ট শো। এটা হচ্ছে স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেডের পার্থক্য। আর অ্যাবজর্পশন মানে কি, অ্যাবজর্পশন মানে অ্যাবজর্পশনে কিন্তু দেখো মিডিয়ামের সবসময় ভূমিকা আছে। মিডিয়ামের মধ্যে দিয়ে আগেন ওই মিডিয়াম আছে, মিডিয়ামের মধ্যে দিয়ে যখন বিমটা পাস করছে তখন ওই বিমের মধ্যে ফোটনগুলোকে দেখে মিডিয়াম বললো ভাই আমার কিছু দিয়ে যাও। এই যে আমি ধরো রাস্তা দিয়ে আসছি গাড়ি চালিয়ে, এই কালী পুজোর সময় দুপাশ থেকে চাঁদা নিতে নিতে আসছি যাচ্ছে আমাকে, মানে বাস ফেলে ফেলে যে 10 টাকা করে দিয়ে যান স্যার, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। বুঝতে পারলে? হ্যাঁ গো স্যার স্টিমুলেট করার জন্য তো আমাকে এক্সাইটেড করতে হবে, তো তখন তো তাই কিছু তো লস বলছি, হবে। স্টিমুলেট করার জন্য মিডিয়ামটা স্টিমুলেটেড হচ্ছে বাই দ্য প্রেজেন্স অফ দ্য রে, বাই দ্য প্রেজেন্স অফ দ্য লাইট বিম বা এনার্জি বিম বা হোয়াট এভার। এনার্জি বিমটাকে দেখে মিডিয়ামটা স্টিমুলেটেড হয়ে গিয়ে ওকে কিছু আরো দিল। আর অ্যাবজর্পশনে হচ্ছে মিডিয়ামটা বিমটাকে দেখে এক্সাইটেড হলো না, রাদার বিমটা থেকে কিছুটা নিয়ে নিল, নিয়ে নিজেরা বললো কিছু আমাদেরকে দিয়ে যাবে। দুটোই হতে পারে, বা ইনফ্যাক্ট দুটো একসাথে ঘটছে তাও হতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। আর স্পন্টেনিয়াস এমিশন হচ্ছে বিম যাক বা না যাক মিডিয়ামটা হয়তো কিছু কিছু ফোটন এমিট করতেই থাকে আর কি। এবার যখন বিমটা যাচ্ছে, বিমটা ওই ফোটনের থেকে কিছু ফোটন এমিট হয়, বিমের সঙ্গে জুড়ে গেল, গিয়ে বিমের সঙ্গে সঙ্গে যেতে শুরু করেছে, সেটা হলে সেটা হচ্ছে এমিশন। তাহলে এই তিনটে প্রসেস রয়েছে, তার মধ্যে দেখবে স্টিমুলেটেডটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ স্টিমুলেটেডটা ইজ বেসিক্যালি দ্য রিভার্স অফ দিস অ্যাবজর্পশন। আমরা মেনলি স্পন্টেনিয়াসটা এবং অ্যাবজর্পশন এই দুটো সিনারিও নিয়ে কথা বলবো, ঠিক আছে? দাদা আমি লাইভটা একটু জেলে দিই, আমার স্ক্রিনটা না চোখে লাগছে। তাহলে এবার এমিশনের জন্য আমি একটা ফর্মুলা লিখি। এমিশনটাকে আমরা প্রথমে করব। আমি জাস্ট বেসিক ফর্মুলাগুলো লিখে বেরিয়ে যাবো, আমার খুব বেশি ডিটেলসের দরকার নেই। এমিশনে কি হচ্ছে, এমিশনের জন্য দেখো যে এনার্জিটা কালেক্টেড হবে বিকজ অফ দ্য এমিশন অফ ফার্দার ফোটনস ফ্রম দ্য মিডিয়াম, সেটা এরকম হবে যে ধরো ডিটি টাইমে ডিভি ভলিউম অফ দ্য মিডিয়ামের মধ্যে থেকে ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল থেকে ও কতটা এনার্জি পাচ্ছে সেইটাকে বলছি জে। এবং তুমি যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে ঢুকিয়ে দাও, ধরো যে নিউ বললাম, তাহলে যে তলায় নিউ থাকবে। তার মানে কি ডিটি টাইমে ডিভি ভলিউমের মধ্যে দিয়ে ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল থেকে নিউ টু নিউ প্লাস ডি নিউ এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি থেকে যত পরিমাণ এনার্জি এসে
এইটার সঙ্গে অ্যাড আপ হচ্ছে বিমটার সাথে, সেইটার রেশিওটাকে বলছি আমি এই জিনিসটা জেনিউ, এবং জেনিউটাকে বলছে স্পন্টেনিয়াস এমিশন কোফিশিয়েন্ট। ঠিক আছে, স্পন্টেনিয়াস এমিশন কোফিশিয়েন্ট। বোঝা গেল? মানে এটা কত? এটা হচ্ছে amount of energy absorbed by, collected within the beam, but amount of energy increase per unit time, per unit volume of the medium, from per unit solid angle in the unit frequency range, সেটাকে বলছি spontaneous emission coefficient। বোঝা গেল তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার if the medium is isotropic, আইসোট্রপিক মানে সব দিক থেকে একই রকম, বুঝতেই পারছো কি হবে, ডি ওমেগার উপর সাম হয়ে যাবে, তাই না? দ্যাট ইজ জেনিউ ডাজ নট ডিপেন্ড অন থিটা অ্যান্ড ফাই। কোন দিক থেকে আসলে তার উপর ডিপেন্ড? সলিড অ্যাঙ্গেলটা কি আর স্কোয়ার, না সাইন থিটা থিটা ডি ফাই, তাই তো? তাই সেটার উপর যদি ইন্টিগ্রেট আউট হয়ে যায় তাহলে ওখানে 4 পাই ফ্যাক্টর চলে আসবে এবং ডি ওমেগাটা চলে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। We can integrate over d omega and তখন ডিটা হয়ে যাচ্ছে 4 পাই জে নিউ ডিটি, জে ভি নয় কিন্তু এটা, হ্যাঁ, জে নিউ ডিটি ডিভি ডি নিউ, এই জিনিসটা। ঠিক আছে, করে তুমি এটাকে সেখান থেকে তখন তুমি জেনিউটাকে এই এরম ভাবে বলতে পারো যে 1/4 পাই আর এবার ডিই পার ইউনিট টাইম, পার ইউনিট ভলিউম, পার ইউনিট ফ্রিকোয়েন্সি। ভলিউমটাকে একটু ভালো করে লিখি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার স্পন্টেনিয়াস এমিশন কোফিশিয়েন্ট ফর আইসোট্রপিক সিনারিও। ঠিক আছে, এবার দেখো এই ডিডিটি, এই যে জিনিসটা, এটা তো হচ্ছে পাওয়ার নাকি? তাহলে তুমি এটাকে এভাবে ভাবতে পারো যে এটা হচ্ছে তোমার মানে রেডিয়েশন পাওয়ার পার ইউনিট ভলিউম, পার ইউনিট ফ্রিকোয়েন্সি ইত্যাদি করে ভাবতে পারো। ঠিক আছে, আমাদের জন্য ওটা অত জরুরি নয়, এই জাস্ট পাওয়ারের নেগেটিভ আছে, জাস্ট এইটুকু আমাদের জানা থাকলেই হবে। এইটা হলো। আচ্ছা, এর সঙ্গে রিলেটেড আরেকটা কোয়ান্টিটি আছে। একটা তো হচ্ছে আমরা যেটা দেখলাম কি কি কোয়ান্টিটি, সেটা হচ্ছে তার নাম কি ছিল বলে দিলাম, স্পন্টেনিয়াস এমিশন কোফিশিয়েন্ট। এরই সঙ্গে রিলেটেড আরেকটা কোয়ান্টিটি থাকে যেটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের বেশি ইউজফুল হয়, সেটা হচ্ছে এমিসিভিটি বলে একটা ফ্যাক্টর থাকে। এমিসিভিটি, ঠিক আছে, যেটাকে আমরা নর্মালি এপসাইলন নিউ এই সিম্বলটাতে লিপিকিরা লিখেছিল, যতদূর আমার মনে আছে, কাজে আশা করি ঠিকই লিখেছি আর কি, মানে এটা সিম্বলের ব্যাপার আর কি। এমিসিভিটি, এমিসিভিটিটা কি জিনিস? এমিসিভিটি হচ্ছে ওই কাছাকাছি ডেফিনেশন, সামান্য ডিফারেন্স থাকে। সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি কালেক্টেড পার ইউনিট টাইম, পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর পার ইউনিট মাস, ইনস্টেড অফ ভলিউম ওখানে মাসটা থাকে। ঠিক আছে, বা তুমি এটাকে রো ডিভি করেও বলতে পারবে, মানে ডিই বাই ডিটি ডি নিউ ডিএমকে রো ডিভি করে বলতে পারো। এবার যেই এই রো ডিভি করে বলতে পারো তখন দেখো এই ডিটি ডি নিউ ডিভি এটা তোমার এখানেও রয়েছে, ডিটি ডি নিউ ডিভি, কাজেই তুমি ওই দুটোকে রিলেট করে ফেলতে পারো, তাই না? হ্যাঁ স্যার ঠিক আছে। তার মানে আমি এখান থেকে এভাবে ভাবি যদি, যে ডিইটাকে আমি লিখছি এপসাইলন নিউ ডিটি ডি নিউ ডিভি আর রো, এখান থেকে লিখলাম এটা দিয়ে, সেটাই সমান সমান ওপরেরটা দিয়ে যদি লিখি তাহলে হচ্ছে, এবং এখানে ওই ওমেগার গল্পটা নেই, এখানে ওমেগার গল্পটা নেই কেন? এখানে বোধহয় সলিড অ্যাঙ্গেলটা ধরে না নাকি? হ্যাঁ, ফুল সলিড অ্যাঙ্গেলের উপর দিয়ে আছে ওভার অল দ্য সলিড অ্যাঙ্গেল। এমিসিভিটিতে ওই 4 পাই ফ্যাক্টরটা থাকে না, মানে ওটাকে ওটার হিসাবের মধ্যে অলরেডি ফ্রম অল দ্য সলিড অ্যাঙ্গেলটা ঢোকানো আছে ডেফিনেশন। আচ্ছা, এই দিকটা কি হবে তাহলে? এদিকটা হবে
তোমার জে নিউ আর ওই ডি 4 নিউ পাই ডিটি, হ্যাঁ লিখছি ডিভি। তুমি যদি ডি ওমেগা এখানে নিয়ে আসো, তুমি যদি একটা ডি ওমেগা নিয়ে আসো, যেরকমটা আমার অ্যাকচুয়াল, এটা নিয়ে আসো, তাহলে তোমাকে এখানে একটা বাই 4 পাই করে নিতে হবে, কারণ পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে 4 পাই দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি একটা এখানে একটা ডি এটা নিয়ে আসতে পারবে। আমি যদি আইসোটোপিক না ধরে জেনারেল সিনারিও ধরি, তাহলে এইটার মধ্যে অলরেডি সব দিক থেকে আসে ধরেছি, কাজে আমি যদি ইউনিট ইয়ে করতে চাই তাহলে কি করবো, আমি একটা ডি ওমেগা নিয়ে আসবো আর উপরে একটা 4 পাই নিয়ে আসবো, এই তো করবো, তাই না? কি হলো তো নাকি? পার ইউনিট সলিড অ্যাঙ্গেল যদি করে নিই, তাহলে টোটালটা দিয়ে গুণ করে নিতে হবে পরে। কি বোঝা গেল না? হ্যাঁ সে বোঝা গেল। তাহলে এবার তুমি এদিকটা যদি কম্পেয়ার করো, তুমি দেখো যে নিউটা তুমি পেয়ে যাবে, যে নিউটা যেটা স্পন্টেনিয়াস এমিশন কোএফিসিয়েন্ট, সেটা হয়ে যাবে এমিসিভিটি বাই 4 পাই, আর একটা রো আছে কোথাও, একটা রোটা কোথায় আছে? স্যার বাঁদিকে তো টোটাল সলিড অ্যাঙ্গেলটার জন্যই করা ছিল, তো 4 পাই দিয়ে ডিভাইড করলে। হ্যাঁ, তাই তো বলছি, এই দেখো এই যে ডেফিনেশনটা, এর মধ্যে সমস্তটা রয়েছে, সমস্ত সলিড অ্যাঙ্গেলটা রয়েছে বলছি, ঠিক আছে? এবার আমি যদি বলি পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কত, তাহলে কি করতে হবে, তোমাকে এইখানে ওই পার ইউনিটের এটা নিয়ে আসতে হবে, এবং তারপর উপরে টোটালটা 4 পাইটা নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সেটা বলছি। তাহলে এইটা হচ্ছে আমার এমিসিভিটি এবং স্পন্টেনিয়াস এমিশন কোএফিসিয়েন্টের সম্পর্ক। এটা খুব বেশি আমাদের কাজে লাগে না, জাস্ট বলে রাখলাম আর কি, এটা জিবিটিতে আছে বলে জাস্ট বলে রাখলাম। ঠিক আছে, তাহলে এমিশনের হচ্ছে মোটামুটি ব্যাপারটা এরকম। এমিশনের কারণে কি হচ্ছে, আমাদের ইন্টেন্সিটিটা বাড়ে, বিমটার ইন্টেন্সিটিটা বাড়ে। ঠিক আছে, ডিউ টু এমিশন, এটা জাস্ট লিখে রাখি যেহেতু এখানে কোথাও বলা নেই। ডিউ টু এমিশন the beam of radiation gains energy while passing through the medium. ঠিক আছে, হলো হলো তো? এবার দেখো, যদি ইফ দ্য বিম হ্যাজ ক্রস সেকশন, মানে বেসিক্যালি ধরো বিমটা এরকম যাচ্ছে, একটা ক্রস সেকশন আছে, সেই ক্রস সেকশনটা ধরো ডি ওমেগা, সরি কি নাম জানো, ডি সিগমা দিয়ে লিখে, না কি নাম জানো, ডি, এই সিম্বলটাকে কি বলে আমি ভুলে গেছি, এটা কি? ডি সিগমা। সিগমা। ওটাও সিগমা। আচ্ছা, ওই সলিড অ্যাঙ্গেলটা, তাহলে এইটাকে কি বলে, এটা কি সিগমা? ওমেগা ওমেগা। সরি, হ্যাঁ সলিড অ্যাঙ্গেল, আমি বলি এটাকে সিগমা বলছিলাম তখন নাকি, সেটা বলে একটু ভুল বলছিলাম। রে ওমেগা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, সিগমা হচ্ছে ক্রস সেকশন। তাহলে বিমটার যদি ক্রস সেকশনটা যদি ডি সিগমা হয়, এইটা হয়, তাহলে তুমি দেখো ভলিউমটাকে তুমি ওই যে ডিভি যে ব্যাপারটা ছিল না, দেখো ডিআই ফ্রিকোয়েন্সি সেটা কত ছিল, ডিই ডিভাইড বাই ডিটি, ডি নিউ, ডি ওমেগা আর ডিভি। এই ভলিউমটাকে তুমি লেন্থ অফ দ্য মিডিয়াম মাল্টিপ্লাইড বাই ক্রস সেকশন অফ দ্য বিম করে লিখতে পারো। হ্যাঁ স্যার লেখা যায়। কতটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে, আর এটা হচ্ছে ক্রস সেকশন, ক্রস সেকশন অফ দ্য বিম, এটা হচ্ছে বিমের ভলিউম। ঠিক আছে, তাহলে এটাকে এখান থেকে তুমি যদি ওই আচ্ছা, এখান থেকে তাহলে আমি জেটাকে যদি আইডেন্টিফাই করে নিতে পারি, ডি ডিভাইড বাই, এখানে কি ছিল জানো, ডিটি, ডি নিউ, ডি ওমেগা, ডিএস আর ডি সিগমা হলো
ঠিক আছে? ও একটা জিনিস একটুখানি গন্ডগোল হয়ে গেছে, আমি একটা জিনিস ভুল লিখেছি, সেটা হচ্ছে দাঁড়াও, এই ডি আই নিউটা কোনটা? ইন্টেন্সিটি, এমিশনটা না, এই যে এইটা ইন্টেন্সিটিটা হচ্ছে এইটা, তাই না? দেখো ডি বাই ডিটি, ডি ওমেগা, ডি ল্যামডা, ডি এ, বা ডি ল্যামডা বলো ডি নিউ বলো, একই কথা, তাই তো? তার মানে আমি এখানে এটা এই জায়গাটা একটুখানি আমার আসলে ভি নেই। হ্যাঁ হ্যাঁ বি নেই, সরি, আমি এখানটা একটুখানি ভুল লিখেছি। দাঁড়াও, এটাকে বলি এভাবে যে তোমার ডিআইটা ইন্টেন্সিটি চেঞ্জটা কত? ডিটি, ডি বাই ডিটি, ডি কি জানা ছিল, এরিয়া না? হ্যাঁ, হ্যাঁ স্যার, এরিয়া ছিল। এরিয়াটাকে এখানে ক্রস সেকশন বলে লিখি, তাই না? বিমের ক্রস সেকশনটাই তো যে এরিয়াটা মিডিয়ামের মধ্যে দিয়ে কভার করে বেরোচ্ছে, নাকি? এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত? এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত? বিমের এরিয়াটা, হ্যাঁ স্যার। তারপরে তো ইন্টেন্সিটি, হ্যাঁ তাই না? তাহলে আমি ওখানে এরিয়ার জায়গায় ডি সিগমা করে লিখছি যে সিম্বলটাকে, তাহলে এইটা হলো, তারপরে আমার পার ইউনিট ফ্রিকোয়েন্সি, এখানে যেহেতু ল্যামডা দিয়ে লিখেছিলাম, ওখানে ডি ল্যামডা লিখেছিলাম, এখানে ফ্রিকোয়েন্সি লিখেছি ডি নিউ লিখছি, আর কি আছে? আর আছে হচ্ছে ডি ওমেগা, এইটা। এইবার আমি তাহলে এইগুলো একটু মিশে দিই, এই জায়গাটা রাখলে না ভুলিয়ে যাবে, পরে আবার লিখে দেবো। এইটা হচ্ছে ইন্টেন্সিটির ডেফিনেশন ছিল। এবার আমি যদি এখানে একটা ওপরে একটা ডিএস, মানে মিডিয়ামের লেন্থ কভার বা ডিস্টেন্স কভার উইদিন দ্য মিডিয়াম ওপরে গুণ করি, তাহলে সেটা ডিটি, ডি সিগমা, ডিএস, যেহেতু ওপরে গুণ করেছি নিচেও গুণ করলাম, তারপরে ডি নিউ আর ডি ওমেগা। তাহলে দেখো ডিভি হয়ে যাবে। জিনিসটা কত? ডি বাই সমস্ত, এটা হচ্ছে জে নিউ, তাই না? হ্যাঁ স্যার। এই যে, তাহলে আমি এটাকে তাহলে জে নিউ ডিএস বলতে পারবো ইন্টেন্সিটিটাকে। তার মানে আমি কি পাচ্ছি এখান থেকে? আমি চেঞ্জ, ইনক্রিজ ইন দ্য লাইট ইন্টেন্সিটি বা বিম ইন্টেন্সিটি ইজ গিভেন বাই ওই স্পন্টেনিয়াস এমিশন কোএফিশিয়েন্ট ইনটু ডিসটেন্স ট্রাভেল। ঠিক আছে? মানে ব্যাপারটা ফিজিক্যালি এরকম ভাবো যে এই বিমটা যাচ্ছিল, বিমের এই ক্রস সেকশনাল এরিয়া ধরো ডি সিগমা আছে, এই বিমটা বিম অফ রেডিয়েশন পাস করছে আর কি, মিডিয়ামটার মধ্যে দিয়ে যাচ্ছে, মিডিয়ামটাকে একটা কিছু এরকমভাবে ধরো সে নীল রং দিয়ে আঁকি, এই মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে, ঠিক আছে? এই মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে। এবার ধরো মিডিয়ামটা এখান থেকে এই অবধি আছে, মানে একটা গ্যাস ক্লাউড বা কিছু তার সার্টেন একটা চওড়াই আছে, সেটার মধ্যে দিয়ে পাস করছে। চৌকোই যে হবে তার কোনো কথা নেই, যেটা ধরো ব্যাঁকা তেরাও হতে পারে, এরকমও হতে পারে, কিন্তু ওভারঅল যে লেন্থটাকে কভার করবে সেই লেন্থটা কত? এই লেন্থটা কভার করবে, তাই তো? তাহলে এই লেন্থটা হচ্ছে ইন্টিগ্রাল ডিএস, ঠিক আছে? লেন্থ অফ দ্য মিডিয়াম যার মধ্যে দিয়ে বিমটা পাস করবে, তাহলে তার ডিফারেন্সিয়াল এলিমেন্টগুলো হচ্ছে ডিএস করে, ঠিক আছে? তাহলে ইন্টেন্সিটির ইনক্রিজ পার ইউনিট লেন্থ কাভার্ড থ্রু দ্য মিডিয়াম, সেইটা হচ্ছে তোমার ওই জেটা। তাহলে আইকে জে নিউ ডিএস করে লেখা যায়, আগে ডি আই নিউকে জে নিউ ডিএস করে লেখা যায়, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এমিশন সম্বন্ধে আমি আপাতত এটুকুই আমরা জেনে রাখলাম। এটাই আমাদের মেনলি দেখবে পরে গিয়ে কাজে লাগবে, বাকিটা জানা যায় না। মানে আমাদের ইন্টেন্সিটি ডেফিনেশনটা জরুরি, জেনিউ ডেফিনেশনটা জরুরি, আর এইটা কিভাবে লেখা গেল এই ওপরে এইটা জরুরি, বাকিটা আমাদের অত খুব লাগবে না, আমি জাস্ট কভার করার জন্য বলে রাখলাম। অ্যাবজর্পশন কি হচ্ছে? অ্যাবজর্পশন যখন হবে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, ওই একই কথা, বিমটা যাচ্ছে, এবার কতটা এনার্জি কমবে বা বিম কতটা ইন্টেন্সিটি কমবে সেটা ডিপেন্ড করবে কার ওপর? সে ইন্টেন্সিটিটাকে দেখে তো মিডিয়ামটা এক্সাইটেড হয়ে ওর থেকে কিছু টেনে নেবে। তাহলে মিডিয়ামটা যতটা বেশি মানে সরি, বিমটা যত বেশি ফোটন নিয়ে আসছে, যত বেশি নাম্বার অফ ফোটন আছে বিমটায়, তত ফোটনের অ্যাবজর্ব হওয়ার চান্সেস বেশি। হ্যাঁ স্যার। বিমটা যত বেশি লেন্থ কভার করবে ওই মিডিয়ামটার মধ্যে দিয়ে, তত চান্সেস বেশি অ্যাবজর্ব হওয়ার, তাই তো? তাহলে এই দুটো জিনিসের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে টোটাল রিডাকশন ইন দ্য ইন্টেন্সিটি
ওই ধরো একটা ওয়েভলেন্থ রেঞ্জে, সেটা হয়ে যাবে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কিছু একটা আসবে, সেটাকে আমি ধরো সে আলফা নিউ বললাম। নিউ কেন? কারণ নিউ ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে, কারণ দেখো কিরকম বিম, কত ফ্রিকোয়েন্সির, আর মিডিয়ামটা কিরকম, মিডিয়ামটা কোন ফ্রিকোয়েন্সিকে বেশি পছন্দ করে অ্যাবজর্ব করতে, এইসবের উপর ন্যাচারালি বুঝতেই পারছো। মিডিয়ামের কালার যদি সবুজ রঙের কাচের মধ্যে দিয়ে যখন সূর্যের আলো আসে, সবুজটা অ্যাবজর্ব হয়ে যায় বা হোয়াটএভার, মানে বাকিগুলো অ্যাবজর্ব হয়ে যায়, সবুজটা শুধু বেরিয়ে আসে। তাই মিডিয়ামের প্রপার্টি এবং বিমের ফ্রিকোয়েন্সি এই জিনিসগুলোর উপর ডিপেন্ডেন্ট হবে তো অ্যাবজর্পশনটা, তাই না? তাহলে এইটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তারপর হচ্ছে আই নিউ, তারপর হচ্ছে ডিএস। এইটা হচ্ছে অ্যাবজর্পশনের ফর্মুলা। এবার এটা যদি রিডিউস করছে তাহলে মাইনাস হবে, কারণ এটা তো ডিফারেন্সিয়াল চেঞ্জ, ঠিক আছে? পাতি জিনিস, এটাকে বলে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার অ্যাবজর্পশন আর এমিশনের গল্প। এবার এমিশন নিয়ে, এই অ্যাবজর্পশন নিয়ে একটু মাইক্রোস্কোপিক পিকচার আছে, কিন্তু আজকে আমার আর গলা শুকিয়ে গেছে, আজকে আর টানতে পারছি না। বাকিটা আমরা দেখি এরপরে। হ্যাঁ, এরপরে মাইক্রোস্কোপিক পিকচারটা একটু বলতে হবে, বলে তারপর আমরা অন্যদিকে যাবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক, বুঝলে? আজকে আমার আর টায়ার্ড লাগছে, ছেড়ে দিয়ে আজকে একটু টানা যেত, বাট ঠিক আছে। এই অ্যাবজর্পশন এমিশন এই অবধি হলো। তোমরা রিভিকি লাইব্রেরির বইটা একটু দেখো, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার, ঠিক আছে। তাহলে আমরা